বর্তমানে অনেক কিছু আছে, যেমন ডিজিটাল, যেমন ত্রিপল লাইন। ত্রিপল লাইনের যে সুবিধাগুলো আছে, এগুলো যদি আমরা মানুষের পৌঁছে দিতে পারি, তাহলে মনে হয় আমরা আরো বেশি সেবা পাবো এবং মানুষের দুর্গড়ায় এগুলো পৌঁছে দিতে পারবো। আর আমাদের জালালাবাদ থানার মধ্যে একটা বড় সমস্যা ছিল, যেমন চাঁদাবাজি। চাঁদাবাজি এই মুহূর্তে আমি ধন্যবাদ জানাবো বর্তমান ওসি মহোদয়কে। উনি আসার পরে আমরা দেখেছি অনেকটা নিয়ন্ত্রণের মধ্যে চলে এসেছে। তারপরেও চাঁদাবাজি যে হচ্ছে না এরকম কেউ বলতে পারবো না। চাঁদাবাজি এর পরে হচ্ছে। আমি আশা করব আপনার মাননীয় পুলিশ কমিশনার মহোদয় যখন আমাদের এখানে নতুন এসেছেন, তাহলে ওনার বরিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে আমাদের থানায় কোনো চাঁদাবাজ বা কোনো বস্ত্রবাজ বা কোনো মাদক এখানে থাকবে না, এই আশাবাদ ব্যক্ত করে আর আমার জালালাবাদ ইউনিয়নের পক্ষ থেকে মাননীয় পুলিশ কমিশনার মহোদয়কে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আর আরেকটি লাইন এড করতে চাই, যেমন আমি অনেকগুলা বেশ করি আমাদের জালালাবাদ ইউনিয়নে, যেমন প্রবাসী যারা আছে বিদেশে, এদের অনেক জায়গা জমি আছে, এই জায়গা জমিতে নিয়ে অনেক প্রবলেম হয়। যেমন প্রবাসীতে লোক আছে, দেখা যায় যে তার জায়গা অন্য একটি লোক দখল করে নিচ্ছে। তো আমি আশা করবো মাননীয় পুলিশ কমিশনার মহোদয়, আপনি একটি সুন্দর এবং যদি আমাদের থানার মধ্যে একটি সুন্দর একটি সেল বা একটি সুন্দর একটা টেবিল বা ডেস্ক স্থাপন করতে পারেন, তাহলে আমরা যারা ভুক্তভোগী আছি বা আমাদের প্রবাসী যারা ভুক্তভোগী আছে, তারা হয়তো এই ডেস্কের মাধ্যমে সেবা পাবে বলে আমি আশাবাদ ব্যক্ত করি। এবার আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। আমি সাংবাদিক অলিউর রহমান, সম্পাদক জনতা সিলেট 24.com, স্টাফ রিপোর্টার দৈনিক উত্তর পূর্ব। আমি প্রথমে পুলিশ কমিশনার মহোদয়কে অভিনন্দন জানাই, তিনি আমাদের এসএমপিতে নতুন যোগদান করেছেন। আমরা জানি এমন একটি প্রেক্ষাপটে তিনি এখানে এসেছেন, সিলেটে এসেছেন, যখন সিলেটবাসী বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ঘটনায় সিলেট উত্তাল ছিল, সিলেটের মানুষ মর্মাহত ছিল, বেদনা বিতুর ছিল। আমি আশা করব ওনার দায়িত্বকালীন সময়ে সিলেটের আর কোনো ফাঁড়িতে এরকম কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে না, আমরা সেই প্রত্যাশা করছি। দ্বিতীয়ত, আমি দুটি একটি পয়েন্টে কথা বলবো। আমাদের এখানে কুমারগাঁও বাস স্ট্যান্ড আছে। সম্প্রতি বৃহত্তর তেমুকি বাজারঘাট ব্যবসায়ী সমিতি তারা অভিযোগ করেছেন, আমাদের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন, কুমারগাঁও বাস স্ট্যান্ড এলাকায় মাদকের ব্যবসা হচ্ছে। বিশেষ করে অবৈধ তীর খেলার যে একটা ব্যাপার ছড়িয়ে পড়েছে, সেটা হচ্ছে গানগুমান্ডু, তারপরে জোয়া, এরকম অনেক কিছু হচ্ছে। তারা এই কিছুর প্রতিকার চেয়েছেন। কমিশনার মহোদয়, আপনি জেনে থাকবেন, আপনার জালালাবাদ থানা এলাকায় সিলেট কেন্দ্রীয় কারাগার পড়েছে। এখানেও কিন্তু একটি চক্র, তারা বিভিন্ন সময় চেষ্টা করছে কারাগার কেন্দ্রিক মাদকের ব্যবসা করতে, বিশেষ করে ইয়াবা। সম্প্রতি র্যাব সেখানে অভিযান চালিয়ে একজনকে গ্রেফতারও করেছে। গতকাল র্যাব বাস স্ট্যান্ড এলাকায় বড় একটি চালানও আটক করেছে। এই বিষয়গুলো পুলিশের আরো বেশি অ্যাক্টিভিটিস আশা করব। তৃতীয়ত, আমাদের জালালাবাদ ইউনিয়নে গত কিছুদিন আগে একটি সংখ্যালঘু শিশু ধর্ষণের শিকার হয়েছিল। এটা নিয়ে আন্দোলন পর্যন্ত করতে হয়েছে। আলটিমেটাম এসেছে, মেয়র সেখানে ছিলেন। আলটিমেটামের পরে প্রায় 22-23 দিন পরে তাদেরকে আটক করা হয়েছে। আমার প্রশ্ন হলো যে এমসি কলেজের ঘটনার পর আপনাদেরই
এখানে অনবদ্য ভূমিকা আছে, জেলা পুলিশের আছে। মাত্র 2-4 দিনের ভিতরে এই কালপিটদেরকে কিন্তু আপনারা গ্রেফতার করতে সক্ষম হয়েছিলেন, কিন্তু একটি সংখ্যালঘু শিশু, সেখানে কেন এত বিলম্ব হলো? এই বিষয়গুলো আপনারা, যে কোনো বিষয় হোক, ছোট হোক বড় হোক, এই বিষয়গুলোকে আপনারা অতি গুরুত্ব সহকারে দেখবেন। আমাদের অত্র অঞ্চলের, আমিও ওই এলাকার বাসিন্দা, অত্র অঞ্চলের আইন শৃঙ্খলা আপনারা আরো জোরদার করবেন এবং ইতিমধ্যে যেভাবে কাজ চালিয়ে যাচ্ছেন তার জন্য পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। জি আছি আলহামদুলিল্লাহ। বস নেক্সট একটু আমরা পিছন থেকে শুনি। হ্যাঁ হ্যাঁ, পিছন থেকে শুনি। ওই যে আপনারা একটু পরে বলেন। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ নাসুদ্দিন, সদস্য 1 নং ওয়ার্ড, 6 নং টুকের বাজার ইউপি। জালালাবাদ থানা কর্তৃক আয়োজিত আজকের এই ওপেন হাউসের সম্মানিত প্রধান অতিথি কমিশনার মহোদয় স্যার, উপস্থিত সকল কমিউনিটি পুলিশের সদস্যবৃন্দ এবং নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম, আদাব। আমি মাননীয় কমিশনার মহোদয়কে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই এইটুকু, প্রথমে এই মুহূর্তে একটি ধন্যবাদ পাওয়ার দাবিদার জালালাবাদ থানা, কারণ তুমি পয়েন্ট দিয়ে ওখানে আমরা এসেছি এই জায়গায়, খুব ভালো পরিবেশ, তার জন্য প্রথমে একটি ধন্যবাদ জালালাবাদ থানাকে। তবে আমার সন্দেহ আছে পরবর্তীতে এটা এরকম পরিবেশ থাকবে কিনা, তার জন্য আমরা যা কিছু করার প্রয়োজন আছে আমরা কমিউনিটি পুলিশ থেকে বলেন, এলাকা থেকে বলেন, আমরা প্রশাসনকে সর্বাত্মক সহায়তা করব। মাননীয় কমিশনার মহোদয়, নারী নির্যাতন, পুরুষ নির্যাতন, শিশু নির্যাতন, দর্শন ইদানিংকালীন একটি যেমন রুল প্রচলিত হয়ে গেছে, একের পর এক একটা ঘটনা ঘটে যাচ্ছে। এমসি থেকেই শুরু হয়েছে। সিলেটের সর্বোচ্চ বিদ্যাপীঠ যেখানে আমার মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় লেখাপড়া করেছেন, তিনি নিজেও আপ্লুত হয়েছেন, কেঁদে ফেলেছেন যে এই ধরনের একটা শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের একটা ন্যাক্কারজনক ঘটনা। প্রশাসন তার দৃঢ়তার সাথে একটা আসামি খুব লম্বা দাড়ি ছিল, দাড়ি ফেলে দিয়েও পুলিশের চোখে ফাঁকি দিতে পারে নাই, এর জন্য পুলিশকে ধন্যবাদ। সব আসামি ধরা পড়েছে, দ্রুত বিচারের আওতায় এনে এদেরকে দৃষ্টান্ত শাস্তি যদি হয়ে যায়, আমরা যারা এই শাস্তি দেখবো, আমরা এখান থেকে অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে। আমি ওসব জায়গায় যাব না, আমাদের নেতৃবৃন্দ আছেন, ওরা বলবেন। আমি মাননীয় কমিশনার মহোদয়কে এইটুকু বলবো, আমরা সিলেটি ভাষায় কই দেখ দেখা শিক্ষিকা। আমাদের শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনেক একর জায়গা এই এলাকার মানুষ দান করেছে এই শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তাদের এরিয়ায় স্বায়ত্তশাসিত বলা হয়। আমরা এখানে ঢুকতে হলে অনেক আইডেন্টিফাই করতে হয়, কিন্তু মাননীয় কমিশনার মহোদয়, তারা যখন আমাদের এলাকা পরিদর্শন করে, তাদের কোনো আর আমার এলাকায় এসে এই পরিদর্শন করতে তাদের কাছে কোনো আর অনুমতি নেওয়া লাগে না, আর অনুমতি নেওয়ার প্রয়োজনও মনে হলো না। তারা এই অর্থে হয়তো এখানে দোকানপাট বাজারহাট আছে, বাজারহাট করা সদাই কেনার সুবাদে তারা কিনে, কিন্তু মাননীয় কমিশনার মহোদয়, সদাইয়ের পরেও দেখা যায় রাত 8টা 9টা 10টার সময়ও রাস্তার মধ্যে বিভিন্ন আমাদের পিডিবির এলাকার সম্মুখে ইলেকট্রিকের কয়েকটা খাম্বা দেওয়া হয়েছে। সুরমা নদীতে আমার কিছু গরিব মানুষ আছে, নৌকা ভ্রমণ করে, তারা এইসব নৌকা নিয়ে এই রাতের রাত তারা বাইরে থাকে।
এবং আমাদের পক্ষ থেকে তাদেরকে যদি কোনো বাধা ক্রিয়েট করা হয় সেখানে ইপটিজিং হয়ে যায়। মাননীয় কমিশনার মহোদয়, আপনার মাধ্যমে বিসি মহোদয়কে এই জিনিসটা দৃষ্টি আকর্ষণ করে পড়ার জন্য আমি অনুরোধ করব। আর আমার উত্তর পূর্ব সাংবাদিক সাহেব একটা কথা মেন করেছেন কুমারগাঁও বাস টার্মিনালের, তার সাথে আমি একত্রতা পোষণ করে বলছি আমার এদিকে সুদৃষ্টি রাখার জন্য। আর বিশেষ করে জালালাবাদ থানা, আমরা কিছু কিছু বললেই পুলিশের ভালো কথা বললে পুলিশের দালাল হয়ে যায়, আর পুলিশের নেগেটিভ সাইড বললে পুলিশের কাছে আমরা দোষী হয়ে যাই। আমরা এইসব তক্কা করি না। আমার একজন পুলিশ এএসপি শিক্ষার চিকিৎসার সুবাদে নিয়ে যারা চিকিৎসার নামে খুন করে ফেলেছে, আমাদের সিলেটে অনেক এই ধরনের মাদকাসক্তির ক্যাম্প রয়েছে, চিকিৎসা কেন্দ্র রয়েছে। আপনাদের মাধ্যমে এগুলা যথাযথ কাগজপত্র আছে কিনা, এরার এই চিকিৎসা কেন্দ্রে তাদের ডাক্তার আছে কিনা, তারা চিকিৎসা কেন্দ্রে প্রফেশনাল কোন লোক আছে কিনা, এগুলা দেখার জন্য আমি উদারতা আহ্বান জানাবো আজকে কমিশনার মহোদয়ের কাছে। যেহেতু আপনি সিলেটের দায়িত্বপ্রাপ্ত, আমাদের শাহজালালের পূর্ণভূমি, এই পবিত্র মাটিকে আর কেউ কলঙ্কিত না করতে পারে। যারা এখানে আমার কথাগুলো শুনেছেন, যদি কারো ভালো লাগে খুশি হবেন, কারো খারাপ লাগে স্যারকে বলবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আদাব। সম্মানিত পুলিশ কমিশনার মহোদয়, আসসালামু আলাইকুম। আমার নাম ফারুক আহমদ, আমি বাজার 1 নং ওয়ার্ড কমিউনিটি পুলিশ সভাপতি। আসলে কিছু কথা আমাদের উত্তর পূর্ব সাংবাদিক বলে ফেলেছে। আমি একটু দুইটা কথা অ্যাড করতে চাই। আমাদের এই যে বাস টার্মিনাল এলাকা, এই এলাকাটা আমাদের এখানে ব্রিজের উপরে কিছু হিজড়া সম্প্রদায় আছে, রাত্রে খুবই সমস্যা করে। এরা অনেক মানুষকে অনেকভাবে করে। এই জিনিসটা আমি অবগত করছি, আবার অনেক অবগতার সাথে তারা অনেক উদ্যোগ নিয়েছেন ওসি মহোদয় সাহেব। এরপরেও এই জিনিসটা দৃষ্টি আকর্ষণ করছি, আপনি একটু এই জিনিসটা দেখবেন। আরেকটা জিনিস আছে, আমাদের বাস টার্মিনাল এলাকায় 3টা হোটেল আছে, যেমন রুচি হোটেল, সানমুন এবং শতাব্দী। ইদানিং আমাদের কানে আসতেছে এই কিছু অসামাজিক কার্যকলাপ এই জায়গাতে চলতেছে। আমি গতদিন বলছি, আমাদের ওই যে মাসিক আইডিয়ার সাথে রেজাল্ট সাব ইন্সপেক্টর রেজাল্ট সাহেব আসলে ওনার সাথে বলছি, উনি বলছেন, আমাদের আশ্বাস দিচ্ছেন যে এটা আমরা দেখতেছি। তো আমি এই জিনিসটা দেখতে, যেহেতু আমরা এই এলাকায় একটা এলাকা নিয়ে বাস করি, এই ধরনের কার্যকলাপ হলে আমাদের যুব সমাজ একবারে নেমে পড়বে। তাই এই জিনিসটা আমি দৃষ্টি আকর্ষণ করছি। আর এই যে তীর খেলা যে জিনিসটা আমাদের উত্তর পূর্ব মহোদয় সাংবাদিক মহোদয় বলেছেন, এই জিনিসটা আমাদের দাবি, এই জিনিসটা আপনি একটু সবিনয়ভাবে দেখবেন। সম্মানিত পুলিশ কমিশনার স্যার, আসসালামু আলাইকুম। আমার নাম রোজিনা চৌধুরী, আমি কাজ করছি আইডিয়াতে। আপনারা জানেন যে আইডিয়া সিলেট থানার সাথে আমরা কমিটি পুলিশিং নিয়ে কাজ করছি। তো জালালাবাদ থানার সাথে আমরা কাজ করছি। জালালাবাদের 4টা ইউনিয়নে আমরা 16টা ওয়ার্ড নিয়ে প্রাইমারি আমরা কাজ শুরু করেছি আর কি। এখানে যারা উপস্থিত আছেন সবাই আমাকে ছিলেন, কমিটির সদস্য যারা আছেন। তো স্যার, আমরা কাজ শুরু করার পর থেকে আমরা থানা থেকে যথেষ্ট সহযোগিতা পাচ্ছি, ওনারা আমাদের সহযোগিতা করছেন। আমার শুধু আরেকটু আশা, যেমন কমিটির লোকজন চাচ্ছেন যে আমরা যখন কমিটি পুলিশিং এর মাসিক প্রত্যেকটা সভা করি, সবাই যেন পুলিশের উপস্থিতিটা একটু এনশিওর করা যায়। ওনারা থাকেন, শাহিন ভাই আছেন, অফিসার আছেন, ওনারা সর্বদা আমাদের সহযোগিতা করেন। আর নতুন আসছেন নির্মল দা, অ্যাসিস্ট্যান্ট কমিশনার, ওনার সাথে কোতোয়ালি থানাতে আমরা ভালোভাবে কাজ করছি। ওনারা যথেষ্ট সহযোগিতা করেন আমাদের। আর আমরা চাইবো যে আমরা যে মান্থলি যে মিটিংগুলো করি, ওখানে যেন আমাদের উপস্থিত থাকে, তাহলে আমাদের কমিটির লোকজন একটু উৎসাহ পাবে ওনারা। এটাই আর কি আমার পক্ষ থেকে বলা। ধন্যবাদ স্যার। সম্মানিত পুলিশ কমিশনার মহোদয়, আমি আসলে আমার 1 নম্বর ওয়ার্ড থেকে আমার ফারুক ভাই একটু আগে একটা কথা বলে গেছেন। আমার নাম হচ্ছে কি আব্দুল শহীদ, আমি জালালাবাদ যুব পরিষদ একটা সংগঠন, সামাজিক সংগঠন ওই এলাকায় ইয়ে করি। তো আমার ফারুক ভাই বলে গেছেন যে আমাদের এলাকায় হিজড়া গোষ্ঠী নিয়ে আমি মাননীয় কমিশনার মহোদয়ের কাছে এটা আবেদন করব, আমাদের এলাকায়
বোন বাগনি বিয়া শাদী নিয়ে চলাফেরা করতে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বিশেষ করে আমাদের তেমুকি, কুমারগাঁও, বাইপাস রোড এই এলাকাগুলো। তা আমি এই সমস্ত কার্যকলাপ থেকে যেন আমাদের এই এলাকাটাকে পরিবর্তন করার জন্য এবং ওদেরকে ওই এলাকা থেকে তালিকা দেওয়ার জন্য আপনাদের যে বাসস্থান আছে ইসলাম গোষ্ঠীর, তাদেরকে সেখানে নেওয়ার জন্য আমি বিনীতভাবে আহ্বান করবো, যাতে আমাদের এলাকার মা বোন নিয়ে আমরা চলাফেরা করতে পারি, সবাইকে নিয়ে চলাফেরা করতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সম্মানিত পুলিশ কমিশনার সাহেবকে। আমার নাম মোহাম্মদ হেলাল আহমেদ। আমি একজন ছোটখাটো সমাজসেবক। আমার একটা বাড়ি করছিলাম আখালিতে, আমার বাড়ি ছিল। আমি বাড়ি করেছি শাদিপুর এলাকায়। কিন্তু আমার একটা প্রশ্ন, যদি আমাদের শাদিপুর এলাকায় বা মুন্নারগাঁও এলাকায় কোনো দুর্ঘটনা ঘটে, কিন্তু যাওয়ার কোনো অসুবিধার কারণে আমাদের রাস্তার এত খারাপ অবস্থা, কিন্তু আমাদের ওখানে চেয়ারম্যান সাহেব আছেন এবং আমাদের উপজেলা চেয়ারম্যান সাহেব আছেন, তাদেরকে অনুরোধ করব, আমাদের পুলিশ তো যাওয়া দূরের কথা, যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে তাহলে যাওয়া অসম্ভব হয়ে পড়ে। আমি অনুরোধ করব আমাদের রাস্তাঘাটগুলোকে একটু যদি আপনারা সুনজরে দেখতেন, তাহলে আমাদের মানে গরিব অসহায় মানুষগুলো যদি দুর্ঘটনা ঘটে তাহলে রক্ষা পাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ পুলিশ কমিশনার সাহেবকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে রীতা, বাড়ি হচ্ছে ফকিরের গাঁও। আমি এই দিনটার জন্যই নিজেকে গর্ববোধ করছি, এইরকম দিন পেয়েছি। আমি কলেজে যাওয়া আসার পথে অনেক ডিস্টার্ব ফিল করি। আমাদের গ্রামের মধ্যে কুলাপান সবখানেই থাকে, বাংলাদেশের যে কোনো জায়গাতে থাকে, কিন্তু আমাদের একা যেতে হয় কলেজে। খুব পড়ে উঠে যখন কোচিংয়ে যেতে হয় তখন অনেক আজে বাজে কথা বলে ছেলেরা। নিজেকে খুব মানে অসহায় মনে হয় একজন নারী হিসাবে, একজন মেয়ে হিসাবে। আর আমি প্রাইভেট অলরেডি 5-6টা পড়াই, তারপরে যেতে হয় একা ওদের বাড়িতে, তখন অনেক ডিস্টার্ব হয় আমার। যখন একা যেতে হয় তখন অনেক ছেলে মেয়ে আমাকে আজে বাজে কথা বলে। ধন্যবাদ সবাইকে। নামটা কি? আপনার নামটা কি? আপনি বলবেন? আসসালামু আলাইকুম, আমার নাম তাজুলি, আমি স্টুডেন্ট, আমি কলেজেই পড়ি, সাকুন ডিগ্রি কলেজে। এখানে যাওয়ার পথে তেমনকি বাস স্ট্যান্ড আছে, যে সিএনজি স্ট্যান্ড, সেখানে স্ট্যান্ডের লোকেরা খুবই ডিস্টার্ব করে আমাদেরকে, সেটা একটু দেখার জন্য। আর ওয়ার্কশপ, বিভিন্ন ওয়ার্কশপ আছে এই জায়গায়, টুকারবাড়ি এলাকার। এই ওয়ার্কশপের ছেলেরা খুবই খারাপ, মানে কয়েকটি, সবাই তো আর মানে খারাপ নয়, কয়েকটি খুবই ডিস্টার্ব করে। আমাকে অনেকেই বলেছে, হাজিয়াম সরকার উচ্চ বিদ্যালয়ের একটা স্টুডেন্ট আমাকে বলেছে। এটা আপনারা একটু দেখার জন্য আমাকে নিরভাবে অনুরোধ রইল। আসসালামু আলাইকুম সম্মানিত কমিশনার মহোদয়, আমার নাম ওয়াহিদুদ্দিন নাসুম। আমি 6 নং টুকারবাজার ইউনিয়নের 6 নং ওয়ার্ডের বাসিন্দা। আমি কমিউনিটি পুলিশিং এর সদস্য। আমার বাড়ির এখান থেকে আমার বাড়ি 1 কিলোমিটারের মধ্যে, কিন্তু এই 1 কিলোমিটারের মধ্যে আমার বাড়ির আশপাশে যে রাস্তাগুলো আছে, এই রাস্তাগুলো বখাটেরা রাত্রের বেলায় আড্ডা দেয়, অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। সেটার জন্য গ্রামের মানুষ আমাকে প্রায় বলে। আমি গত সপ্তাহে এই সম্ভবত থানার কারোর সাথে যে আমি আলাপ করেছিলাম, উনি বলেছিলেন যে উনি ছুটিতে আছেন, উনি আসার পরে নাকি ইনশোর করবে, কিন্তু এখন পর্যন্ত আমি কোনো যোগাযোগও পাই নাই, জানি না এটার অবস্থা কি। তবে আমার অনুরোধ যে আপনারা যেহেতু 1 কিলোমিটারের মধ্যে আমার একটা দাবি থাকবে, আমার গ্রাম
নিরাপদের জন্য আপনারা ওখানে পুলিশের বাড়াবেন, টহল বাড়াবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ ফতিউজ্জামান, সাধারণ সম্পাদক কমিউনিটি পুলিশিং, আটখোলা ইউনিয়ন। অসংখ্য ধন্যবাদ আজকের সভায় উপস্থিত হওয়ার জন্য আজকের সভার প্রধান অতিথিকে। সম্মানিত প্রধান অতিথি, আমাদের হাটখোলায় বর্তমানে চুরির প্রবণতা অনেক বেড়ে গেছে, তাই চুরি নির্মূল করতে আপনার সহযোগিতা কামনা করছি। শিবের বাজারের এরিয়ার ভিতরেই পুলিশ ফাঁড়ি, শিবের বাজার পুলিশ ফাঁড়ি, সেই পুলিশ ফাঁড়ির পাশেই চুরি হয়। আমি পুলিশি তৎপরতা বাড়ানোর জন্য আপনার কাছে সবিনয় অনুরোধ করছি। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম। আচ্ছা, এই যে শিবের আসসালামু বাজারে- আলাইকুম, আদাব। এক মিনিট, আপনি যে বললেন যে চুরি হয়, কি ধরনের চুরি? মানে বাসায় চুরি, বাজারে চুরি হয়, আর গরু চুরি হয়। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। এখানে মাননীয় কমিশনার সাহেব, আপনাকে ধন্যবাদ। আপনি নতুন এখানে আসছেন, আপনাকে দেখে আমাদের খুব ভালো লাগছে। আমাদের এখানে একজন আছেন অভিভাবক, উনি সদর উপজেলার চেয়ারম্যান আশফাক সাহেব, উনি আমাদের অভিভাবক। এখানে আছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ, চেয়ারম্যান সাহেব মহোদয়রা, আমাদের বাবার বয়সী এবং মা ও বোনেরা। আমি এখানে একটি কথা বলতে চাই। প্রথমে আমি পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই এই কারণে, আমার গ্রামে, আমি সিলেট সদর উপজেলার 8 নং কান্দিগা ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডে আমার বাড়ি। আর সেখানে একটা মেয়ে সন্ধ্যার বেলা পালিয়ে যায়, তাও সিএনজি ড্রাইভারের সাথে। তখন আমি শুনেছি, শোনার পরে আমার আর ভালো লাগতেছে না, ঘুম আসে না। প্রায় 12টার দিকে ওসি সাহেবের সাথে আলাপ করি। ওসি সাহেব বলছেন আমার এটা খোলা আছে, আপনি লোক পাঠিয়ে দেন। তখন ওরা ফিরে গেলেন। সকাল 7টার দিকে আমি রওনা দিলাম। এই মেয়ে, যেই ছেলেটা মেয়েকে নিয়ে চলে গেলেন ওই ছেলের বাড়িতে, তখন ছেলের বাড়িতে গিয়ে ছেলের মা বাবাকে বললাম যে মেয়েটা আপনার ছেলে নিয়ে আসছে, সমস্যা নাই, আমরা মসজিদের হুজুর ডাকিয়া তারপরে সবাইকে নিয়ে এটা সমাধান করে দিব। তারপরে আমি সাথে সাথে যোগাযোগ করলাম আমার ইউনিয়ন চেয়ারম্যান সাহেব নিজামুদ্দিন ভাইয়ের সাথে। উনি বললেন যে তুমি দেখো একজন সিএনজি ড্রাইভারের সাথে যে ও চলে গেল, এখানে কয়জন ড্রাইভার হতে পারে, মেয়েটা কোথায় গেল, কতজন তার সাথে থাকতে পারে। আমরা এমন ভাবে মানে উৎসাহ দিয়েছেন, আমি আরো দ্রুত কাজ করতে পারছি। তখন আমি ওই লোক সংখ্যা নিয়ে আবার মেয়ের বাবার বাড়িতে গেছি। যাওয়ার পরে ওরা আমারে বলছে আমাকে নাকি পুলিশে ধরিয়ে দিবে, এই সেই বিভিন্ন ধরনের। আমি ঠিক আছে, আমি নিজেই থানায় যাবো। তারপরে ওদেরকে বইলা থানায় আসছি। ওসি সাহেব আমাকে বললো কি সেরকম ব্যবস্থা করতে পারি আপনি বলেন, মেয়েটা আমরা সহজেই বাইর করে দিব। তখন আমি বললাম স্যার একজন আপনি এসআই সাহেব দেন, ওনারে দিলে ওর বাবার বাড়িতে গিয়ে ওর বাবাকে যদি বলে অথবা তার ভাইকে যদি বলে অথবা যে কোনো একটা সদস্য এখান থেকে দইরা থানায় নিয়ে আসে, ছেলেটাও মেয়েটাকে নিয়ে থানায় আসবে। কারণ বাবাকে নিয়ে আসলে ছেলে ঠিক থাকতে পারবে না। তখন ওই ছেলের বাবাকে নিয়ে আসলো। আসার পরে 1 ঘন্টার ভিতরে মেয়েকে নিয়ে থানায় পৌঁছলো ছেলেটা। তারপরে আমার গ্রামের মুরব্বী মেম্বার সাহেব, আমাদের বড় ভাই মজিদ সাহেব, উনি অক্লান্ত চেষ্টা করিয়া এই 2 পরিবারে এখানে নিয়ে আসেন। ওইখানে ওসি সাহেবের মাধ্যমে মেয়েটাকে বিয়ে দিয়ে দেন। এখন মেয়েটা খুব সুখে আছে, মেয়েটা ভালো আছে, মেয়ের একটা বাচ্চা হয়েছে। এর জন্য আমি প্রশাসনকে, আমি আমার জালালাবাদ থানার সবাইকে ধন্যবাদ জানাই। দ্বিতীয় আরেকটা কথা আমার হলো, আমাদের গ্রামটা হইল 6 মাস পানিবন্দি, কিন্তু কাছেই যোগাযোগ ব্যবস্থা এতই খারাপ। একটা মানুষ, মা যদি গর্ভবতী অবস্থায় চিকিৎসা নিতে শহরে আসেন, সেইখানেই মানে আরো বেশি অসুস্থ হয়ে যান। এমনকি 1টা না 2টা না, এইভাবে 3-4টা শিশু গাড়িতে ডেলিভারি হয়ে বাচ্চা মারা যায়, বাদাঘাটে এসে অথবা মসজিদের পাশে এসে অথবা নীলগড় এসে। তো আমাদের এই যাতায়াত ব্যবস্থার জন্য শিশু মারা যাচ্ছেন, মাও আহত হচ্ছেন। এরপর আমরা এই প্রশাসককে যখন জানাই বিভিন্ন সমস্যায়, চুরি ডাকাতির জন্য, ওরাও যাইতে পারতেছেন না ওই এলাকায়। বাঙ্গা কিভাবে যাব, আপনার এলাকায় তো গেলে যোগাযোগ অবস্থা নাই, সঠিক সময় পৌঁছতে পারতেছেন না। ডাক্তার আসার পূর্বে যদি রুগী মারা যায়, তো অ্যাক্সিডেন্ট ঘটার পরে তখন পুলিশ যায়, তখন আমার কোনো সমস্যা সমাধান হয় না। আপনি মহোদয়, আপনার কাছে আমার আকুল আবেদন,
আমরা যখন সঠিক তথ্য দিব, আমি মহিলা সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি, আমি একটা শ্রেষ্ঠ জয়িতা। আমরা সঠিক তদন্ত করে সঠিক ভাষা এবং সঠিক কথাটাই বলবো, আমাদের কথা যেন গ্রহণযোগ্য করেন এবং আমাদের ওনারা আমাদের যেন ভালোবাসেন, আমরা ভালোবাসাটুকু আমরা যেন পান। ধন্যবাদ সবাই। আপনার নামটা বলেন। আমার নাম হাসিনা আক্তার, আমি জয়িতা। আসসালামু আলাইকুম। সম্মানিত পুলিশ কমিশনার মহোদয়, আগমন আপনার শুভ আগমনে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আপনি এই কঠিন সময়ে আমাদেরকে সময় দিচ্ছেন। সাথে সাথে আজকে আমাদের সৌভাগ্য, আমাদের এলাকার সম্মানিত, আমাদের শ্রদ্ধাভাজন অভিভাবক, যিনি এলাকার সর্বক্ষেত্রে পদার্পণ করে সব অসুবিধা দেখেন, কিন্তু আমাদের এলাকা ছাড়া সব আমাদের চেয়ারম্যান সাহেব আছেন, নিজামুদ্দিন সাহেব, সব মিলে আমাদের সব জায়গা থেকে যে কথাগুলি উঠে এসেছে মাননীয় কমিশনার মহোদয়, সবগুলি সত্য। কিন্তু সবগুলি সত্য হলে এগুলি সমাধান কবে? আমরা তো বিভিন্ন সময় এই ওপেন হাউস ডে থেকে আমরা এই পর্যন্ত মনে হয় আমরা একটা কথা আমি প্রশ্ন করেছিলাম যে কততম ওপেন হাউস ডে, এটা লেখার জন্য লেখা হয় নাই। যাই হোক, আজকে বলতে পারতাম যে আমরা 30টা অথবা 40টা ওপেন হাউস ডেতে আমরা দাঁড়িয়ে কথা বলছি। সেখানে আমাদের এতগুলি কথা বলার পরেও আমার এলাকার আমার ছোট বোন, যদিও 4 নম্বরের আপত্তি আসছে, আমার নিজামুদ্দিন সাহেব আপত্তি দিয়েছেন 4 আর 1 নিয়ে, ধন্যবাদ ওনার এলাকা। যাই হোক, আমার বক্তব্য হচ্ছে এই এলাকার গরু চুরি একটি প্রকট, যেটা হাটখোলা ইউনিয়নের যারা পূর্বে এই এলাকা ঘোষণা করতো যে আমরা গরু চুরি করেছি, পারলে নিয়ে যাও। যাই হোক, এখন এতটুকু না, কিছুটা হইলো নিম্নে আসেছে, আমরা গরুটা টাকা দিলে পাই। কিন্তু টাকা দিলে পাই শর্ত সাপেক্ষে। যদি আমরা বলি যে আমরা টাকার কথা বলবো আমরা বাড়িকে অথবা কাউকে, তাহলে গরু আর জীবনে পাওয়ার সম্ভাবনা নাই। মাননীয় পুলিশ কমিশনার মহোদয়, আপনার বিবেক থেকে, আপনার জ্ঞান থেকে এই তথ্যগুলি, এই যে এই গরু চোরগুলি খুঁজে বের করার অনেক পন্থা আছে, অনেক অবস্থান আপনি বের করতে পারবেন। আপনার পুলিশ যারা ওসি সাহেব আছেন, এসি সাহেব আছেন, যারা আছেন। কিন্তু আমারও বক্তব্য হচ্ছে মাননীয় পুলিশ কমিশনার মহোদয়, ওনারা কি এই গোয়েন্দাগিরির মাধ্যমে, গোয়েন্দার তৎপরতার মাধ্যমে কি এগুলি আরো গভীরে গিয়ে কি এগুলি বার করতে পারতেছেন না, বা পারেন না ইচ্ছা নাই? আমার প্রশ্ন হলো সেটা। 2 নম্বর, আমার এলাকা বিমানবন্দর বাইপাস, যেটা আমি প্রথমে বলছিলাম, আমি লজ্জা দিচ্ছি না, আমি সরি বলছি আমার উপজেলা চেয়ারম্যান মহোদয়কে, এটা একটা দুর্গম এলাকা। এখন বলতে হবে দুর্গম ছিল না, দুর্গমের চেয়েও আরো দুর্গম হয়ে গেছে, যেখানে ইউনিভার্সিটির বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ একটি আলোচিত ঘটনা ঘটেছিল, ইউনিভার্সিটি হত্যা, অর্থাৎ 2টা ছেলে মেরে ফেলেছিল ওইখানে। সেই এলাকা এখন আবার সেই ইউনিভার্সিটি কিনা আমরা জানি না, তো দুজন জোড়া, সামনে ছেলে পিছনে মেয়ে। বৃহস্পতিবার, বুধবার, শুক্রবার দেখা যায় যে আমরা আর শহরে গিয়ে সার্কাস দেখার দরকার নাই, আমরা আর শহরে গিয়ে অন্য কিছু দেখার দরকার না, আমরা ঘরে বসেই অনেক কিছু দেখতে পারি। সেটা বন্ধ হওয়ার জন্য আপনার কাছে আকুল আবেদন। দ্বিতীয়ত হলো আমরা এই যে রাস্তা নিয়ে তো আপনাকে শুধু বলবোই, চেয়ারম্যান মহোদয়ের কাছে আজকে আমার উপজেলা চেয়ারম্যান মহোদয়ের হাতে যদি মাইক যায়, তাহলে আমার এলাকার যারা আছেন অনেকেই আশা করেন উনি একটা সুষ্ঠু কথা বলবেন যে আসলে কি কাজ হবে কি হবে না। আমি জানি না, অনেক মানুষ এটা অযাচিত একটা কথা, আমরা বলার জায়গা অন্য এক জায়গায় ছিল, কিন্তু অনেক মানুষ যখন বলে ফেলেছে, আমিও বলছি তাদের সাথে সুর মিলে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমার এলাকার সমস্যার যদি কোনো একদিন সুযোগ থাকে, আর দয়া করে স্যার আপনি আমাদের এলাকাটা দিয়ে বিমানবন্দর থেকে বাতাঘাট পর্যন্ত যে জেলের কর্নার, আপনি নিজে যদি সুযোগ পান আর আপনার মূল্যবান সময় ব্যয় করে আমাদেরকে যদি কোনোদিন সময় দেন, তাহলে নিজের স্বচক্ষে দেখে আসতে পারবেন আমরা কি অবস্থায় আছি, আমাদের কি করুণ দশা। আর সাথে সাথে আমরা ওয়ান টেস্ট গাড়ি, আমি এটা বুঝি না ওয়ান টেস্ট গাড়ি
টোকন দিয়া যে গাড়িগুলি চলে, এটা নিয়ে অনেক সময় অনেক কথা বলে অনেকে, যে এইটুকু যাবো না। আমরা যখন গাড়িতে উঠি তো তেমুকিতে গিয়ে বলে আর যেতে পারবো না, বলে কেন, এটা অন টেস্ট। আমি নিজেই জানি না অন টেস্ট কি। এই অন টেস্ট সম্বন্ধে আমার আপনার কাছে অনুরোধ করবো এটার একটা সুষ্ঠু বিহিত একটা আলোচনা করার জন্য। এরপরে আপনার যেটা আছে, অনেকগুলি কথা বলবো, অনেকেই বলে ফেলেছেন মাননীয় কমিশনার মহোদয়। আমি আসলে হয়ে গেছি যে আপনাকে পেয়ে আমরা ধন্য মনে করছি। আমি আজকে এক কঠিন সময়ে, যেখানে আপনাকে বাংলাদেশ সরকারের এক মতো সেদিন মাহমুদুজ্জামান কোয়েস চৌধুরী সাহেব বলেছিলেন, আমরা অনেক কিছু আশা করি। উনি যদি বড় জায়গা থেকেও বলে থাকেন, আমরা ছোট ক্ষুদ্র জায়গা থেকেও আমরা অনুরোধ করছি, আপনার কাছে অনেক জিনিস আমরা আশা করি। আমরা আশা করব আমাদের এলাকা সুন্দর, সুশৃঙ্খল, শান্তি সব ফিরে আসবে। আমরা আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব। ধন্যবাদ সবাই। বিসমিল্লাহিররহমানিররহিম। ওপেন হাউস ডে জালালাবাদ থানা কর্তৃক আয়োজিত আজকের সম্মানিত প্রধান অতিথি জনাব কমিশনার সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমাদের গর্ব সদর উপজেলার তৃতীয়বারের নির্বাচিত চেয়ারম্যান জনাব আশফাক আহমদ। সম্মানিত উপস্থিতি, আপনারা অনেকের বক্তব্য শুনেছেন, সুন্দর সুন্দর বক্তব্য রেখেছেন। আমি শুধু একটি বক্তব্য রাখতে চাই। জালালাবাদ থানা একটা বিশাল বড় থানা। এই থানায় এখন শীতের মৌসুম, বিভিন্ন চুরি ডাকাতি বেড়ে গেছে। এই থানা যদি না হয়, যে আপনার টহল যদি টহল এবং জনবল এর দাবি করছি। শুধু টহল হইলে হবে না, জনবলও বাড়াইতে হইব। সম্মানিত উপস্থিতি, আর আমার আরেকটা কথা, এই যে টুকের বাজারে 200-300 400-500 হইব সিএনজি, একটারও কোনো লাইসেন্স নাই, কাগজ নাই। এরা বিভিন্ন সারাপ, এই যে টুকের বাজার থাকি হবায় মগলগাঁও, হবায় লামাকাজি, কথার বিভিন্ন ঠিক করে এদের এই যানজটের কারণে আমরা চলাফেরা করতে পারি না। এমনকি সুনামগঞ্জ থাকি যে বাসগুলো আছে দেখা যাওয়ার লাগে, বা বিভিন্ন বড় গাড়িগুলো আছে, ঘন্টার পর ঘন্টা এখানে দাঁড়িয়ে থাকতে হয়। এই গাড়ির যে যন্ত্রণা, এই যন্ত্রণা থেকে আমরা মুক্ত করতা। আর হইল কি আরেকটা কথা, বারবার আবারও কইলাম, এখন শীতর মৌসুম হয়েছে, চুরি ডাকাতি বাড়ছে। বিগত দিনও চুরি ডাকাতি হয়েছে, বর্তমানেও চুরি ডাকাতি হর। আমি চাই যে আপনি মাননীয় পুলিশ কমিশনার সাহেব, আপনি এখানে জনপ্রশাসন বাড়াউকা, পুলিশ বাড়াউকা, আর হইল কি এখানে এই যে গাড়ি ঘোড়া তারা বাড়াইয়া দিয়া, যাতে পর্যাপ্ত পরিমাণে ডিউটি করতে পারেন, এই ব্যবস্থা করিয়া দেওয়ার জন্য আপনার কাছে বিশেষ আবেদন রাখিয়া আমার বক্তব্য এখানে করলাম। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ মুবশির আলী, 2 নং হাটখোলা ইউনিয়নের 8 নং ওয়ার্ড সদস্য। সম্মানিত উপস্থিতি, ওপেন হাউস ডে জালালাবাদ থানা কর্তৃক আয়োজিত আজকের প্রধান অতিথি মহোদয়, সম্মানিত পুলিশ কমিশনার সাহেব উপস্থিত, আমাদের সিলেট সদর উপজেলার গর্ব, আমাদের অহংকার, সিলেট সদর উপজেলায় বারবার নির্বাচিত আমাদের উপজেলার চেয়ারম্যান জনাব আলহাজ আশফাক আহমদ সাহেব উপস্থিত, আমার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান, আমার সহকর্মী ভাইরা, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মা বোনেরা, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব। সম্মানিত উপস্থিতি, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে
জালালাবাদ থানাকে ধন্যবাদ জানাই, কারণ বিশেষ করে আমার হাটখোলা ইউনিয়নে আমি ওপেন হাউস ডে আমাদের ওয়ার্ড ভিত্তিক আমি কয়েকটিতে উপস্থিত হয়েছিলাম। আসলে একটি গুরুত্বপূর্ণ ওপেন হাউস ডে হলে আমরা আমাদের প্রশাসনের সাথে আমাদের যে সম্পর্ক, কাছে আসার যে সম্পর্ক সেটি সৃষ্টি হয়। এর জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, বিশেষ করে আমার হাটখোলা ইউনিয়নে আমরা জানি হাটখোলা ইউনিয়নে সুর আছে। আসলে কিছুক্ষণ আগেই আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, আমার সহকর্মী কান্দিকা ইউনিয়নের 1 নং ওয়ার্ডের সম্মানিত ওয়ার্ড সদস্য মজিদ ভাই বলেছেন, আসলে হাটখোলা ইউনিয়নের চুর, এই এলাকার মানুষ খারাপ। কিন্তু আমার 8 নং ওয়ার্ডে আমার জন্ম পর থেকে আজ পর্যন্ত আমার জানা মতে কোনো চুর নেই, আমার এলাকায় কোনো চুর নেই। কিন্তু আমাদের এলাকায় চুরি হয়, গরু চুরি নিয়ে যায়, আমরাও গরু আনি, এটা একটি সমস্যা। এদিকে আপনি দৃষ্টি আকর্ষণ করবেন। আর একটি কথা বলছি, বিশেষ করে রাত্রের বেলা যে সময় রাত 12টার পরে চুরি ডাকাতি সাথে সাথে একটি নেককারজনক ঘটনা, যেটি আমি প্রায় সময় এটার সম্মুখীন হই। গত কয়েকদিন আগে একটি সম্মুখীন হয়েছিলাম, কিন্তু কিছু মানুষের অনুরোধে এবং তাদের জয় আমি ছেড়ে দিয়েছি। রাত্রের বেলা রাত 12টার পরে দেখা যায় সিএনজি করে কিছুক্ষণ পর এই যে কিছু মহিলা এবং 2-4 জন ছেলে এই মহিলাকে নিয়ে বিভিন্ন দিকে যায় এবং খারাপ কাজ করে। আমি দৃষ্টি আকর্ষণ করছি প্রশাসনের, যদি চুরি ডাকাতি যেভাবে দমন করা হয়, এই যে একটি নেককারজনক ঘটনা, এই কাজটা যেন দমন করা হয়। কারণ এই কাজের মধ্য দিয়ে আমাদের যে নারী নির্যাতন, বিভিন্ন অপরাধ সৃষ্টি হচ্ছে, কারণ এরা এটি করে বিভিন্ন পর্যায়ে আমাদের মা বোনদেরকে উত্ত্যক্ত করছে এবং স্কুল কলেজে বিভিন্ন পর্যায়ে ছাত্রছাত্রী যারা আছে তাদেরকে উত্ত্যক্ত করছে। আমি দৃষ্টি আকর্ষণ করছি এটি যেন বন্ধ করা হয়। আমি সিলেট বিশেষ করে এই ধরনের ঘটনা থেকে শুরু হয় নারী নির্যাতন। আমাদের সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সিলেটের এমসি কলেজের যে নেককারজনক ঘটনা, এর তীব্র নিন্দা জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। বিশেষ করে আমাদের পুলিশ ভাইদের সহযোগিতা আমরা কামনা করছি এবং রাতের বেলা টহল যেভাবে আরো বাড়ানো হয় যেদিকে দৃষ্টি আকর্ষণ করবে, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বিসমিল্লাহির রহমানির রহিম। জালালাবাদ থানা কর্তৃক আয়োজিত ওপেন হাউস ডে আজকের এই অনুষ্ঠানের আমার পরম শ্রদ্ধাভাজন সম্মানিত প্রধান অতিথি মহোদয় এবং মঞ্চে উপস্থিত আছেন আমাদের সিলেট সদর উপজেলার বারবার নির্বাচিত জনপ্রতিনিধি, আমাদের পরীক্ষিত অভিভাবক জনাব আলহাজ আশফাক আহমদ সাহেব, উপস্থিত রয়েছেন ওপেন হাউস ডে অনুষ্ঠানের সুধী মণ্ডলীবৃন্দ, আসসালামু আলাইকুম। মাননীয় পুলিশ কমিশনার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি আমি এবং আমাদের অভিভাবক জনাব আলহাজ আশফাক আহমদ সাহেবের দৃষ্টি আকর্ষণ করে আমি বলতে চাই যে আমার নাম হচ্ছে মোহাম্মদ আলী হোসেন রাজা। আমি 3 নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং এই ওয়ার্ডের কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদকের দায়িত্বে আমাকে দেওয়া হয়েছে। আমার পূর্বে এই ওয়ার্ডের কমিউনিটি পুলিশিংয়ের দায়িত্বে সাধারণ সম্পাদক ছিলেন জনাব মরহুম রফিক আহমদ সাহেব। আমি তার রুহের মাগফিরাত কামনা করি, আপনারা তার জন্য দোয়া করবেন। তার এই শূন্য অবস্থানে আমাকে নিয়োগ দেওয়া হয়েছে। আমি আজকে এই অতিথি মহোদয়কে পেয়ে অত্যন্ত আনন্দিত। আমি আমাদের এলাকার কিছু সমস্যা আপনার সামনে উপস্থাপন করতে চাই। আপনারা জানেন এই বৃহত্তর টুকের বাজার এলাকায় একটি ঐতিহ্যবাহী বাজার রয়েছে, টুকের বাজার। সেই বাজারে এখানে বিভিন্ন জায়গা থেকে ব্যবসায়ীরা বিভিন্ন পণ্য সামগ্রী নিয়ে বাজারে আসেন। এখন শীতের মৌসুম, এই মৌসুমে সুরমা নদীর দক্ষিণ পার্শ্ব থেকে অনেক সবজি চাষিরা ভোরবেলা সবজির বার কাঁধে করে নিয়ে বাজারে উঠতে হয়। সেখানে ওঠার সময় এই বাজারে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক নির্মিত একটি সিঁড়ি রয়েছে। সেই সিঁড়িতে বর্ষা মৌসুমে পলি জমে সেখানে কাদা তৈরি হয়েছে। সেই কাদায় পা ফাড়া দিয়ে সবজি চাষিরা বান নিয়ে কাঁধে করে বাজারে উঠতে প্রচুর সমস্যা হয়। সেই সমস্যার কারণে সবজি চাষিরা বাজার কমিটির দ্বারস্থ হয়েছেন এবং এই কাদাগুলো সরাইয়া দেওয়ার জন্য বাজার কমিটির
ব্যবস্থাপনা কমিটি এই কাদাগুলো সরানোর জন্য শ্রমিক নিয়োগ করেছিলেন। কাদাগুলো অন্তত সরিয়ে দিলে শ্রমিকরা শান্তিতে নির্বিঘ্নে তাদের সবজি বাজারগুলো বাজারে নিয়ে উঠতে পারবে। কিন্তু এখানে এই বাজারের পাশেই একটি বাড়ি রয়েছে, সেই বাড়ির একজন বাসিন্দা, তার নাম হেলাল, এবং তার সাথে আরও অন্যান্য সহযোগীরা আসছে। তারা এসে এই শ্রমিকদের নিতে গিয়েছিল এখানে এই দিল্লি থেকে কাদা সরানো যাবে না, তার বাড়ি নাকি ভেঙে যাবে। এর ব্যাপারে আমরা মাননীয় বাজারগুলির মাধ্যমে এবং বাজারের যে লেখি রয়েছে উনিও উপজেলা নির্বাহী মহোদয়ের সাথে যোগাযোগ করে এই বিষয়টি লিখিতভাবে একটা অভিযোগ দেওয়া হয়েছিল। কিন্তু বর্তমানে যে সমস্যা হচ্ছে, অফিসিয়ালি সমস্যাটা সমাধান করতে গিয়ে অনেক বিলম্ব হচ্ছে। আমরা মৌখিকভাবে আমাদের জালালাবাদ থানার সুযোগ্য ইনচার্জ জনাব ওকিলউদ্দিন সাহেবের সাথে বাজার কমিটির সাধারণ সম্পাদককে নিয়ে মৌখিকভাবে ওনার সাথে আমরা পরামর্শ করেছি আমরা এই অবস্থায় কি করব। তো উনি আমাদেরকে বলেছেন যে এটা উপজেলা বিষয়, উপজেলা নির্বাহী মহোদয় যেহেতু অবগত রয়েছেন, আজকে উপজেলা পরিষদের মাননীয় চেয়ারম্যান সাহেব এখানে উপস্থিত আছেন, আমি বিনীতভাবে আবেদন করব যে এই পানি উন্নয়নের বোর্ডে নির্মিত সিলেটি যেন কাদা সরাইয়া ব্যবস্থা করে দিলে সবজি চাষিরা বাজারে তাদের সবজি শাক সবজিগুলা নির্বিঘ্নে নিয়ে আসতে পারবে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমি আপনাদেরকে অবগত করতে চাই, আমরা এখানে কোনো ফৌজদারি কোনো ঘটনায় জড়িত না হওয়ার জন্য বাজার কমিটি যথেষ্ট চেষ্টা করেছে। সেখানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয় আমাদের আলহাজ শহীদ আহমদ সাহেবের সাথে এবং স্থানীয় ওয়ার্ড মেম্বার এনাম মেম্বার সাহেবের সাথেও আমরা যোগাযোগ করে সেখানে আমরা ব্যর্থ হয়েছি। এনাম মেম্বার সাহেব জানিয়ে দিয়েছেন যে এখানে তার ওনার বাড়ি নাকি ভেঙে যাবে এই সিলি থেকে কাদা সরালে, উনিও কোনো ব্যবস্থা নিতে পারবেন না। এমন অবস্থায় যে কোনো সময় সবজি চাষিদের সাথে ওই জনৈক হেলালগঞ্জের যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। সুতরাং জনগুরুত্ব সম্পূর্ণ বিষয়টি মনে করে জি নদীর পারে, একবারে নদীর পারে, এখান থেকে অনেক দূরে তার বাড়ি। সুতরাং আমার মনে হয় আপনারা যথাযথ ব্যবস্থা নিলে সবজি চাষিরা তারা এই জনদুর্ভোগ থেকে রেহাই পাবে। আমি আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এই বিষয়টি আশু ব্যবস্থা গ্রহণ করার জন্য সবিনয় নিবেদন জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, এখন করোনা মহামারীতে এখনো চলছে সারা বিশ্বই, আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলুন এবং যারা মাস্ক পরেন নাই তারা মাস্ক পরে ফেলুন। আরেকটা জিনিস, এখানে অ্যাড্রেস করার দরকার নেই, আপনারা শুধু আপনাদের নাম এবং আপনাদের ঠিকানাটা বলবেন। আমাদের কমিশনের মহোদয় সকল সালাম এবং আদাব গ্রহণ করেছেন। আপনারা এখন সময় নষ্ট না করে শুধু নাম এবং অ্যাড্রেসটা বলে আপনাদের সমস্যার কথা বলেন, দুতন্দ্র বলে সমস্যার কথাটা বলেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, কমিশনার বিষয় মহোদয়, আমার ঠিকানা হইল লামা হাতিল আলারগাঁও, 7 নম্বর মগলগাঁওর অন্তর্গত সুরমা নদীর পাশে আমাদের গ্রাম লালারগাঁও। চুরির বিষয়টা, আমার নাম ফারুক আহমদ, লালারগাঁও, আমার ঠিকানা 7 নম্বর মগলগাঁও ইউনিয়ন। চুরির বিষয়টা খুব বেড়ে গেছে, আমার সব ভাই আনতে হইতেছে। আমারও প্রায় 1.5 মাস আগে 3টা গাভী নিচে চলে, কিন্তু আমি টাকা পয়সা ইয়েও পাইছি না। আর আমাদের এলাকায় জোয়াখালটা খুব বেশি, অত জানার সময় জানি না, জানা আছে কিনা, এই যে ব্রিজের আশেপাশে জোয়াখালি হয় পেট্রোল টল যেটা মাঝে মধ্যে যায় গেলে ওদিকে লক্ষ্য করা হয় না। আমার অনুরোধ, আমরা যদি মনে করা 10 জনেও হই, জোয়াখালের যারা এরা মানত নাই, টল যারা দেন এরা যদি মনে করি একটা দেন দাঁড়িয়ে দিন, ও তার এলাকাতে ছেলে যাই হোক, তখন জোয়াখালের খেলার উদ্দেশ্য চুরিটা বেশি বাড়ছে। দয়া করি আমরা চাই আর আমরা অত্র এলাকাত, বিভিন্ন অত্র এলাকাত সমস্যা সমাধান বেশি ওর, চুরি ডাকাতি বেশি ওর, মানুষের অবস্থান জানা নাই, অভাব অনটন বেশি। দয়া করে টহলটা একটু বেশি থাকলে আমরা একটু আরাম পাইমু। আমারও তো গরু নিচ্ছে কি, আমি হয়তো জানতাম পারলাম বা আমি করে বেশি রয়েছি না, কিন্তু এলা গরিব সকল আছে, একটা গাভি হতো তার সারাদিন দিকে তার লালন পালন করে চাওটা তো লিয়া আর কি। আমার অনুরোধ তো তুলনা দেখতা। আসসালামু আলাইকুম।
একটু সংক্ষেপে বলেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব কমিশনার মহোদয়কে এবং বিশেষ অতিথি চেয়ারম্যান সাহেবকে। বলা হয়েছে সংক্ষিপ্ত করার জন্য। আমার নাম মোহাম্মদ মানিক মিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান একজন জাল্লাবাদ ইউনিয়ন এবং কমিউনিটি পুলিশের সভাপতি একজন জাল্লাবাদ ইউনিয়ন। বিষয় হচ্ছে, আমি সর্বপ্রথম জাল্লাবাদ থানার ইনচার্জ মহোদয়কে ধন্যবাদ জানাই আমাদেরকে এই সুযোগ করে দেওয়ার জন্য এবং আমাদের কথাগুলো শোনার জন্য। যখন সুযোগ করে দিয়েছেন, আমাদের একটু অনুরোধ থাকবে, আমরা কিছু দায়িত্ব নিয়েছি, পুলিশের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি। কমিউনিটি পুলিশের একটি ডাক আছে, পুলিশ জনতা যৌথ দল, আমাদের আছে অসীম বল। যদি আমরা জনতা পুলিশের সাথে কাজ করি, তবে পুলিশকে আমরা ইনফরমেশন দেই, আমরাও কিছু পুলিশের সহযোগিতা পেতে চাই। সেটি হচ্ছে, বিভিন্ন এলাকায় মামলা হয়, চেয়ারম্যান মহোদয়গণ আছেন, মেম্বারগণ আছেন, তার পাশেই মামলা হয়, তার পাশের ওয়ার্ডে মামলা হয়, তার পাশের বাড়িতে মামলা হয়, কিন্তু এই বিষয়টা কোনো চেয়ারম্যান মহোদয় জানেন না। এই মামলাগুলো রেকর্ড করা হয়। আমি অনুরোধ করবো, আমি কোনো বিতর্কে যাই না, পরবর্তীতে এরকম মামলাগুলো করলে কমপক্ষে ইউনিয়ন চেয়ারম্যানকে অবগত করে আপনি কিছু না হয়ে তো সঠিক নির্দেশনা পাবেন, এটা সঠিক না অঠিক। এটা আমার 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, আমার বাদাঘাট ব্রিজ হচ্ছে আমাদের একটি দীর্ঘদিন আগে ছিল একটা সেতু বন্ধন, এখন এখানে একটা চেকপোস্টের মতো হয়ে গেছে। ব্রিজের উত্তর পাশে 2টি ইউনিয়ন আছে, হাটখোলা এবং জাল্লাবাদ। এই 2টি ইউনিয়নে কোনো লোক ঢুকতে চাইলে এই ব্রিজকেই ব্যবহার করে ঢুকে। তখন রাতের আধারে, গভীর রাতে 2-3টি ছেলের সাথে যদি একটি অপ্রাপ্ত বয়স্ক নারী থাকে এবং এই ব্রিজ দিয়ে সেই 2টি ইউনিয়নে গিয়ে ঢুকে, তবে এরা কিভাবে ঢুকে? যদি আমাদের পুলিশ বাহিনীর দুর্বলতার কারণে তারা ঢুকে, তাহলে ওদের কারণে আমাদের সমাজে নেককারজনক কাজ বেড়ে যাচ্ছে। এদিকে সুদৃষ্টি দেওয়ার জন্য আপনাকে আমি বিনীতভাবে অনুরোধ করছি। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, আমাদের এলাকা হচ্ছে নিরীহ এলাকা। আমাদের জাল্লাবাদ থানার অন্তর্ভুক্ত 5টি ইউনিয়ন। এই ইউনিয়নগুলো হচ্ছে অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল, গরিব নিরীহ খেটে খাওয়া মানুষ, ওরা কৃষিজীবী মানুষ, ওদের একমাত্র উপার্জন হচ্ছে কৃষি, আর কৃষির সম্বল হচ্ছে গরু। তাদের 2টি গরু এবং 1টি গরু ব্যাংক হইতে কিস্তি তুলে এবং বিভিন্ন ধরনের এনজিও থেকে টাকা সংগ্রহ করে গরুগুলা কিনে তারা। ওই গরুগুলা চুরি হয়। এই চুরি হওয়া গরুগুলা একমাত্র যাওয়ার রাস্তা হচ্ছে বাদাঘাট ব্রিজ। বর্তমানে কোনো গুদারাঘাট নাই, খেওয়াঘাট নাই, এই এলাকার মধ্যে সব যাতায়াতের রাস্তা হচ্ছে বাদাঘাট ব্রিজ। এই বাদাঘাটের ব্রিজে দিয়ে পিকআপে করে এবং ট্রাকে করে এই গরুগুলা নিয়ে যায় চুররা। তখন যদি এখানে শক্ত ভূমিকা পালন করা হয়, চেকপোস্টের মতো, এখানে যদি একটু কঠিনভাবে পরীক্ষা করা হয় যে গরুগুলা কারা এবং কারা নিয়ে যাচ্ছে, ওগুলোর চিট আছে কিনা, এগুলো যাচাই বিচার করলেই অবশ্যই চুররা ধরা পড়বে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আমি চাই আমরা পুলিশের সাথে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করব। পুলিশকে আমরা সঠিক ইনফরমেশন দিব এবং পুলিশও আমাদেরকে সহযোগিতা করবেন। পরিশেষে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই সংক্ষেপে করবেন, 1 মিনিট শুধু কথা, শুধু অ্যাড্রেস না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাফিজ মোহাম্মদ রিজউদ্দিন, মুহতামিম শাওলিউল্লাহ মাদ্রাসা বরগুলা খালিয়া সিলেট। জনাব কমিশন মহোদয় এবং সম্মানিত চেয়ারম্যান সবাইকে সবাইকে ধন্যবাদ। আমি আজকে এখানে উপস্থিত হয়েছি যেহেতু ওপেন হাউস ডে, প্রথমেই ধন্যবাদ জানাই জনগণ সম্মানিত ওসি সাহেব, তিনি আমাদেরকে 2টি কথা বলার সুযোগ করে দিয়েছেন। পরিশেষে 2-1টি কথা বললেই না হয়, যেহেতু মনে হয় আমার জীবনে প্রথম বা শেষও হইতে পারে যে জনাব কমিশনার মহোদয়কে পেয়েছি, এটা আমি ভাগ্য মনে করি। আমার যে এত দুঃখ, আমি বলার মতো কোনো জায়গা পাই না। এই জালালাবাদ থানা সম্বন্ধে 2-1টি কথা বলবো স্যার, বেশি বলবো না। এই 2-3 মাসের মধ্যে একটা সন্ত্রাসী চক্র আমার মাদ্রাসা দখল করার জন্য, বিভিন্ন সময় আমাকে মারার জন্য মাদ্রাসা দখল হয়রানি করতেছে। বিভিন্ন সময় অনেকে করতেছে, এক সময় আমাকে মাদ্রাসার সামনে খুব মারে এবং আঘাত করে মারে, আমি লড়তে পারি না, উঠতে পারি না, আমার কোমর ফাটাই দিয়েছে, কোমর বাড়িয়ে ভাঙিয়ে দিয়েছে। তারপর আসছি ওসি সাহেবের কাছে, যে ওসি সাহেব আমাকে মারছে, আমি মারার সাথে দিয়ে আসছি। উনি আমার খান্দা বাপ থেকে যান আপনি অভিনয় করতে আসছেন, এমন ভাষা ব্যবহার করছেন যেটা মানুষে কোনোদিন মানুষের সাথে করে না।
এই অবস্থা থেকে তদন্ত হয়েছি যে শাহিন ভাই উনিও অত্যন্ত ভাবপ্রপ্ত হয়ে গেছেন। ওনার একটু পরে ওনার রুম থেকে বাহির হইয়া যখন আমি ওনার রুমে গেছি, উনি বললো হুজুর আপনি কি ওসি সাহেব আপনার প্রতি এত রাগ বাহির করে কারণটা কি? আমি বললাম ভাই ওসি সাহেবের সাথে আমার কোনো দিন কোনো ধরনের দেখা হয় না, জায়গা সম্পত্তি কোনো কিছু নিয়ে হয় না। যান এরপরে বলছে স্যার আপনাকে অনুরোধ করি আমার মামলাটা নেন স্যার, কাঞ্জে আমি দিয়া গেছি যান দেখা যাবে। দেখা যাওয়ার পরেও প্রায় 15 দিন হয়ে যায় স্যার আমার মামলাটা নেয় না। না নিয়ে আমি উচিত পর্যন্ত শাহিন সাহেবের ফোন করছি, উনি বলে ভাই আমার কিছু করার নাই, ওসি সাহেবের না বললে তো আমরা পারবো না। এরপরে আবার আমার কাছে মেসেজ দিয়েছে আমার নামে আরেকটা মামলা করতেছেন ওসি সাহেবের মানে ওই যে বাহিনীর সাথে সদস্য করে আমি একটা গাছ কাটিয়া আমি নষ্ট করে নিয়েছি এবং আমি মারছি। আমি কিন্তু হাসপাতালের বেডে স্যার, হাসপাতালের বেড থেকে আমার বেডে আছি, আমি বেডে থাকা অবস্থায় আমার উপর আবার একটা মামলা হয়েছে, আমি তারে মারছি এবং গাছ কাটছি। আমার হঠাৎ করে মানে বেডে থাকা অবস্থায় এসআই আশরাফুজ্জামানকে পাঠাইছে আমার বাসা যে ওনাকে আজকের মধ্যে মামলা মানে করার জন্য। আর আমি যে প্রথমে এজাহার দিয়েছি এই এজাহার বাতিল করে দিয়েছে, দ্বিতীয় এজাহার দিয়েছি দ্বিতীয় এজাহার বাতিল করে দিয়েছে, তৃতীয় এজাহার তারা উনায় মানে আশরাফুজ্জামানের সাথে লেখাইছেন মদিনা মার্কেট পয়সা। পরে আমি বেড থেকে আইসা এখানে দস্তখত দিছি এবং ওসি সাহেবকে প্রথম দিছি আমি নিজের হাতে 10,000। আর পরবর্তী সময় আশরাফুজ্জামান বলতেছে স্যার ওনাকে তো আরো টাকা দিতে হবে। ভাই আমি বেডও আমি পারবো না, ওসি সাহেবের তো 5,000 আর তুমি দাও 5,000, তো তারা দিল 5,000, মোট আশরাফুজ্জামানকে দিছি 9,000। এর আগে মামলা তদন্ত করতেছে হান্নান সাহেবের কাছে, হান্নান করতেছে 8,000 টাকা। উনি আইসা ও বাদীদের পক্ষে তদন্ত রিপোর্টে দেয় না। যাই হোক মামলার পর করে স্যার আমি বারবার আশরাফ ভাইয়ের সাথে যোগাযোগ করতেছি, ভাই আমার উপরের নিষেধ ওসি সাহেব আসামি ধরবো না। একবার খবর পাইছি আমার আসামি 1 নম্বরে ধরছে, তাহলে 17,000 টাকা পেয়ে এই আসামি ছাড়িয়ে দেওয়া তার শ্বশুরে ধরে নিয়ে আসছে। এটা আমরা ডিসি স্যার বা সবাই জানেন, মনে হয় তারা সবাই জানেন। এবং ঘরে আরেকটা আসামি ধরছে, এই ধরার পরেও বললো টাকা নিয়ে আসো, আসামি ধরছি। আমি টাকা নিয়ে আসা শুরু করছি, আমার রাস্তায় আসামি ছাড়িয়ে দিচ্ছে। আমার তো আমি তো আসছি, এরপরে এই ফাঁকে আসামিও ধরে না, তারা বেল নিয়ে আসছে। আর আমার উপরে যখন মামলা করছে আমি বেড থেকে গিয়া আগের দিন মামলা করছে, পরের দিন স্যার আমি বেল নিয়ে গেছি কোর্ট থেকে। এই দিন রাত্রে 3-4 গাড়ি, 2টা গাড়ি মানে বড় বড় যে গাড়ি, 2 গাড়ি পুলিশ গেছে। আমার যে শালকে আমার নিয়ে মেডিকেল নিয়ে করতে করছিল স্যার, এই শালককে দিছে আসামি, আমাকে দিছে আসামি। গিয়া ও রাস্তা বাড়ি গেরাও যে আমার শালককে ধরার জন্য প্রস্তুতি নিছে। তারপরে আমার শালকে ওই যে বেল বন যেটা বেল বনটা দেখাইছে আমরা, ওই কি কোর্ট কি এত মানে ফাস্ট হয়ে গেছে, মানে কোর্টের বিভিন্ন ধরনের মানে বইলে আবার চলে আসছে। এগুলো স্যার আমার এরপরেও ইদানিং এই চক্রটা কয়দিন আগে আমার মাদ্রাসার সামনে গিয়া টিউব দরকার আরম্ভ করছে মাদ্রাসার সামনে, এবং আমার ছাত্রদেরকে বিভিন্ন ধরনের হয়রানি বা মারামারি চেষ্টা করতেছে। তো আমি 999 ফোন দিই স্যার, ফোন দেওয়ার পরে জালালাবাদ থানার জামাল সাহেব গেছেন, গিয়া কতটা সত্যতা স্বীকার করছেন এবং দিকে বুঝে আসছেন যে কাজটা বন্ধ থাকুক, কাজ বন্ধ রয়েছে। এর 2-3 দিন পরে আবার মানে এই জায়গা কাজ শুরু করছে আমার মাদ্রাসার সামনে। আবার আমি যখন 999 ফোন দিই তখন আবার 999 তারা গেছে, যাওয়ার পরে কাজটা অবশ্যই বললো যে তোমরা এটা পয়সা সমাধান করে এলাকার কয়েকজনকে দিয়ে আসছেন। আমি বললাম ঠিক আছে স্যার, যদি সমাধান না হয় তো তুমি আবার থানা যাইবা, যতবার তোমার উপরে অত্যাচার করবো তুমি ততবার অভিযোগ দিবা। আমি বললাম স্যার বারবার থানা গেলে মানুষকে বলবো আমি মামলাবাজ বা আমি এই আমার দয়া করে শেষ করে দেন। বললো ঠিক আছে স্যার। তখন আমি এখানে স্যার রয়ে গেছি যে অপেক্ষায়। ইতিমধ্যে গত 12-13 তারিখ অন্য জায়গার থেকে গাছ বিভিন্ন ধরনের গাছ কেটে এনে আমার মাদ্রাসার সাইডে আগুন দিয়ে জ্বালাইতেছে রাত্রে, এবং ভিডিও করে ফটো করে যে এই ছাত্ররা মাদ্রাসা ছাত্ররা আমরা গাছ কাটছি যারা হেলেছে তার উপরে মামলা দিব, কিভাবে মাদ্রাসার চাকস কিভাবে মাদ্রাসা করো করে দেখাই দিব, এই দেখা দিব বইয়া তারা ভিডিও করছে ফটো করছে অন্য জায়গা থেকে আমার মাদ্রাসার পাশের জায়গার মধ্যে। এই চক্রটা মঈনুদ্দিন আকালিয়ার, মঈনুদ্দিন এবং তার বাহিনী, আকালিয়া বড়গুল মিসকিন আলী সাহেবের ছেলে মঈনুদ্দিন এবং তার ছাত্রে। আর এরা সবচেয়ে সহযোগী হইল ঘনিষ্ঠ সহযোগী থানার শাহ আলম, এই যে জায়গার থানার শাহ আলম, এ হইল মঈনুদ্দিনের একান্ত সহযোগী। আমি বিভিন্ন সূত্রে পরে তদন্ত লইছি যে ওসি সাহেব কেন আমার উপরে এত ক্ষুব্ধ বা কেন রাগ। আমি পরে বুঝতে পারছি শাহ আলমের একটা বাহিনী আছে তার এলাকায়, এই বাহিনীর সবার সাথে আর একটা বিশাল ইয়ে আছে যেটা তাদের কাছ থেকে শাহ আলমের মাধ্যমে দেখানো হয়। শাহ আলমের বাহিনী আমি আর বলবো না স্যার, এগুলো আমি অন্য বলতে চাই না, বিশাল এক ব্যাপার আছে শাহ আলম যে চক্রের সাথে জড়িত। এমনকি এই জায়গাটা হইলো স্যার সিলেটের দেবত্ব আছে যে রাকিব আলী যে হামলা হয়েছিল
দেবত্বের জায়গা। আমি এই জায়গাটা নিয়েছি 16 সালে 14 সালে নিয়ে আমি মাদ্রাসা করছি। 16 সালে যখন রাকিব আলীর উপরে মামলা হয়, রাকিব আলী মামলা হওয়ার পরে এই জায়গাটা বিকে কিনি সবকিছু লেনদেন শেষ এবং আমাদের নামটা লিস্ট করে নিয়ে গেছেন। মাদ্রাসা এখানে প্রায় 3000-এর উপরে বাড়িঘর আছে স্যার, মসজিদ মাদ্রাসা আছে প্রায় শতাধিক। এই সবার যে অবস্থা হবে আমার এই অবস্থা হবে। যদি সরকারে নিয়ে যান আমার কোনো আপত্তি নেই, কিন্তু ইতিমধ্যে সন্ত্রাস বাহিনীরা যে আমাকে মানে অত্যাচার করতেছে, আমাকে প্রাণে মারার জন্য ইতিমধ্যে খুব চেষ্টা করতেছে। আমি আপনার কাছে প্রাণ ভিক্ষা চাই, এই যে আপনার কাছে আসছি স্যার, এই যে অসুবিধা ধরে রয়েছেন আমার একটা কিনে শুনে কইছিল, আপনারা কইতাম না। ওই যে এস এ শাহিন ভাই উনি নেব বলতেছে স্যারের কাছে বলিয়েন না, আমি দেখে দেবো। ওই যে আমার আরেক ভাই এখন আমার নিচ্ছেন, বলিয়েন না আমি নেব। আমি প্রাণ ভিক্ষা চাই আপনার কাছে, আমার একটা স্যার 14খানি সম্পত্তি যদি দেবত্বে নিয়ে যায় জায়গা আমার কোনো আপত্তি না, জায়গাটা তো আমি কিনে নিছি। দেবত্বে নিয়ে যায়, সরকারে নিয়ে যায়, আমার কোনো আপত্তি না। আজকে নোটিশ দিলে কালকে চলে যাব। কিন্তু এই যে সন্ত্রাসী বাহিনীরা যে দখল করার চেষ্টা করতেছে, আমার প্রাণে মারার চেষ্টা করছে, এটার জন্য আপনার কাছে আমি প্রাণ ভিক্ষা চাই এবং সহযোগিতা চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার নাম কি? আমার নাম হাফিজ মোহাম্মদ রইসউদ্দিন, হাফিজ মোহাম্মদ রইসউদ্দিন, মুহতামিম শাহলিউল্লাহ মাদ্রাসা বড়কুল, আখালিয়া, সিলেট। আখালিয়া, আপনার মাদ্রাসা আখালিয়া? বড়কুল, আখালিয়া, বড়গুল। আসসালামু আলাইকুম। আমার নাম নিজামুদ্দিন, 2 নং হাটকলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও 9 নম্বর ওয়ার্ড সদস্য। আজকের সম্মানিত প্রধান অতিথি আমাদের সিলেট সদরের পুলিশ কমিশনার মহোদয়, মঞ্চে উপবিষ্ট আমাদের অত্র উপজেলার প্রান্তীয় নেতা আলহাজ আশরাফ আহমদ সাহেব, আমাদের মধ্যে উপস্থিত অত্র এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ, আমি আসলে কথা খুব বেশি বলবো না, অল্প কিছু কথা বলেই আপনারা অনেক কথা শুনেছেন। আমি শুধু এই কথাটাই বলবো, আমাদের মধ্যে প্রত্যেক এলাকায় দুষ্কৃতী লোক কিছু না কিছু আছে, নাই যে এ কথা বলবে না। পুলিশে যে সহযোগিতা করতেছে না এ কথাটাও বলবো না, যথেষ্ট সহযোগিতা করতেছে। তবে আরো কিছু সত্যতার সাথে যদি তারা আমাদেরকে যেহেতু উপন্যাস দিয়ে আজকে এই কথা বলার সুযোগ যেহেতু আপনারা দিয়েছেন, আমার ইউনিয়নের পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাই। আর এই কথাটাই বলবো, ওই যে বর্তমান যুগে খুব বেশি নারী নির্যাতনের উপরে সরকারের দৃষ্টি খুব বেশি, কিন্তু স্যার আমি শক্ত মনে বলতে পারি নারী নির্যাতন সঠিক কোটা, নারী নির্যাতন সঠিক হচ্ছে। এমনিতেই একটা মহিলা আসিয়া এই পুরুষের উপরে নারী নির্যাতন হইয়া মামলা দেওয়া দিল, পুলিশে মামলা রুজু করলো, ওইগুলোটা একটু খুঁটিয়ে দেখিয়া যদি প্রকৃত নারী নির্যাতন হয় তাহলে তার সাজা পাইতো আমরা কোনো আপত্তি নাই। আর অর্থাবাদী নারী নির্যাতন মামলা দিয়া নিরপরাধ মানুষের হয়রানি করা না করার লাগে আমি বিনীতভাবে অনুরোধ করি আর উদ্যোগের প্রতি দৃষ্টি আকর্ষণ রাখতাম। আর একটি কথা বলবো স্যার, বিভিন্নভাবে বিভিন্ন কোলাকুলিশে পুলিশে না পারে এমন কোনো জিনিস আমার জানা মতো নাই, সব কিন্তু পুলিশে পারে। প্রত্যেকের এলাকায় যদি পুলিশের দৃষ্টি আকর্ষণ করিয়া স্বচ্ছ মানুষ যারা আছে ওদেরকে চিহ্নিত করিয়া ওদের কাছ থেকে তালিকা নিয়ে আসে, কারা কি কাজ করে, কারা বাদ কাজ করে, কারা সমাজ বিরোধী কাজ করে, আর ওদের উপরে একটু নজরদারি দেয়। আমার মতো মানুষের হয়তো আমরা মেম্বার চেয়ারম্যান অনেকটা গোপন রাখতে পারি, অনেকটা বুথের সাথে না বলতে পারি, কিন্তু আমার এলাকাতে ভালো মানুষ নাই এ কথা তো আমি বলবো না। এই মানুষকে পুলিশে চিনতেছে না সেটা তো সে কথা বলবো না, পুলিশে জানতেছে কোন এলাকায় কজন ভালো মানুষ আছে। অন্তত ওদের কাছ থেকে ইনফরমেশন নিয়ে যারা প্রকৃত দোষী লোক আছে ওদের নজরদারি রাখার জন্য লিখিত আবেদন রাখি। আর মাননীয় কমিশনার সাহেব, আমরা গ্রাম এলাকায় বসবাস করি,
আপনি জানেন, যদিও কথাটা বাধ্য হচ্ছি বলতে, উনি একটা পেশাদারী মহিলা আছে, আমাদের ওই কুলাফান্ডার শহরটাকে নিয়ে যায়, নিয়ে রাত্রি রাত দর্শন করে, পাঠ করে, শিল করে, এই নিয়ে অনেকটা মামলা টামলা হয়ে যায়, আবার অনেক টাকা পয়সার বিনিময়ে আপসিয়া একটা মীমাংসা হয়ে যায়। এই জিনিসটা এই ব্রিজের উপরে যাতে শহরতলির কোনো মহিলা আমাদের সেন্ট্রাল খাল নদীর উত্তর পারে না ঢুকতে পারে, এই আবেদনটা খোলা নজরটা রাখার জন্য অনুরোধ রাখতে আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমার নাম সজল ঘোষ, আমি সাংবাদিকতা করি দৈনিক উত্তর পূর্ব এবং সিলেট Bay24.com। জালালাবাদ থানা কর্তৃক আজকের এই ওপেন হাউস ডের অনুষ্ঠানে মাননীয় প্রধান অতিথি পুলিশ কমিশনার মহোদয় এবং সিলেট সদর উপজেলা চেয়ারম্যান জনাব আশফাক আহমদ সহ উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ সবাইকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আজকে জালালাবাদ থানার যে চিত্র আপনারা মাননীয় কমিশনার মহোদয় দেখছেন, সেটার যাতে বিহিত ব্যবস্থা হয় এবং জালালাবাদ থানা যাতে সুষ্ঠু সুন্দরভাবে পরিচালিত হয় এবং মানুষের নিরাপত্তা প্রদানে যাতে কাজ করে, সেই ব্যবস্থা আপনি নেবেন, এই আশাবাদ ব্যক্ত করে জালালাবাদ থানার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছে। ধন্যবাদ সবাইকে। আমি একটা মিনিট এখন মাত্র আরো আধা ঘন্টা সময় আছে, বোধহয় আধা ঘন্টাতে কম আছে, আদান হয়ে যাবে। এর জন্য আপনার সংক্ষেপ করেন। আমাদের প্রধান অতিথি যিনি আসছে আপনাদের সমস্যা শোনার জন্য এবং তার পরিবর্তে কিছু কথা বলবেন, তার কথা তো আমাদেরকে শুনতে হবে। আমার বিশ্বাস আজান হওয়ার সাথে সাথে এখানে অর্ধেক মানুষ চলে যাবে, চলে গেলে উনি কার কাছে কথা বলবেন? তো ওনাকে কিছু সময় দেওয়ার জন্য অনেক কথা এসে গেছে, বারবার এ কথা বলার দরকার নেই। আপনারা যে কথা বলা হয় নাই সে কথাটা বলুন, তারপরে শুধুমাত্র অ্যাড্রেস না, আপনার অভিযোগটা বলেন বা আপনার ধন্যবাদ জানার এইটা জানান, আর কিছু না। আমার নাম সেলিনা, আমি আখালিয়া থেকে এসেছি। আমার একটাই মত যে আমরা অনেক নারী রাস্তাঘাটে যখন বের হই, আমাদের কি থানা বা আইনানুগ কোনো ব্যবস্থা নেওয়া যায় যে গাড়িতে আমরা নিরাপদ না, গাড়িতে চলাফেরার ক্ষেত্রে আমরা কোনো নিরাপত্তা বোধ মনে করি না। যদিও এরকম ব্যবস্থা নেওয়া যায় তাহলে আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো। আমার নাম হাফিজ আলাউদ্দিন আখতালাই নিয়ম। আমাদের ওইটা হইলে যে আমি আইডিআর সহ সভাপতি, ওই আইডিআর দুনিয়াদারি সুযোগ দেওয়ার জন্য আমি গেছে মিটিংও, মাসিক একটা মিটিং হয়, প্রত্যেক মিটিংকে আবদার রাখি যে পুলিশের উপস্থিতি হইলে একটু আমাদের আকর্ষণ বাড়বে। আমাদের সাইলমার দোকান যেখানে, সাইলমার দোকানে মাদের দোকান ব্যবসায়ীটাই সেটাই বললো পুলিশের জনতার জনতায় পুলিশের আমাদের দায়িত্ব কি? আমাদের যদি আমাদের সাথে সম্পর্ক থাকতো, খালাবাজারের সাথে সম্পর্ক থাকবো কেন? খালাবাজারের সম্পর্ক নাকি আমাদের সম্পর্কে থাকতো, আমরা হাত পাতি ধরি। আর তো আমি চাই না যে আমরা লুকিয়ে থাকতাম। আমার গ্রামে যে আব্দুল্লাহ শেরশাহ সাহ ফাইকরাজ, সে নাম আমরা হইতে লজ্জা পাই, কারণ একজন লেমটা ওই এক দেশের জন্য লেমটা। এই জন্য আমার গ্রামে আপনাদের হাতাই চূড়া, আলতা চূড়া, এই জন্য আমরা নাম পিছনে। আমি চাই আর ওর নাম না হইয়া আমরা সমাজে কথা হইতাম, হইয়া আমরা আপনারা সহযোগী করি, ওইটাই একবারে নির্মূল হোক। যে আমার মামা আছেন, এরা রাত 9টার পরে এই সাইলমার দোকান এটা করে যাওয়ার মতন কোনো পরিবেশ থাকে না, চিন্তাইকারী হয়ে মোবাইল টোবাইল এইসেই। এই জন্য আমরা সব প্রতিবাদ করি। আপনারা হইবেন পুলিশে, আমি কইছি বারবার, আমরা সহযোগী তখন ফাড়ি দিয়েছেন আমাদের ইউনিয়নে আমাদের সেবার জন্য, আমরা সহযোগী কর্ম। আপনারা দয়া করিয়া অস্ট্রেলিয়ার বিল্ডিং এ অথচ ব্রিজে এইখানে সময় দেওয়ান, আমার সবাই বলছে এইখানে যত নারী পাচার হয়, ওখানে যখন তাকে গরু আসে আমাদের গরিব মানুষের, ওইখানে একটা টহল আর সাইলমার টহল দিলে আমাদের এলাকার নিরাপদ থাকবে। ওই এই কিছু লোক বাইরে খার নিয়া সবসময় মাদক ব্যবসা করে, আমরা ওর সাথে কথা বলে, ওরা আমি শহরের ছেলে আমরা উত্থান নির্যাতন করে। এই আমার আবদার। আমি 1 ঘন্টা ধরে আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নজরুল ইসলাম নজরুল, 8 নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং 8 নং পুলিশি কমিটির আমি উপদেষ্টা। বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, অনেক কথাই চলে এসেছে, যে কথাটা চলে আসে নাই সেই কথাটাই আমি বলতে চাচ্ছি।
আমাদের নতুন বাজার ব্রাহ্মণ শাসন নতুন বাজারে একটি বিরাট সমস্যা। ইতিপূর্বে দুইবার রেপ এসে অনেক ছেলেদেরকে নিয়ে গেছে তীর খেলার জন্য। এমন ভাবে তীর খেলা সৃষ্টি হচ্ছে যেটার কারণে স্কুলের অনেক বাচ্চারা, কলেজের বাচ্চারা এটাতে ঝুঁকিয়ে পড়ছে এবং আমাদের এলাকায় চুরি ডাকাতি বেড়ে গেছে, ছিনতাই বেড়ে গেছে। আমি মাননীয় কমিশনার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই তীর খেলা ব্রাহ্মণ শাসন নতুন বাজারে একটি চক্র আছে, তাদেরকে ধরা যায় না, তারা ধরা ছোঁয়ার বাইরে 4-5 জন যদিও আনে তারা খেলা অবস্থায় আনে, আর যারা এজেন্ট তাদের যাতে ধরা হয় এবং তাদের প্রতি যাতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়, মাননীয় কমিশনার মহোদয় সহ ঊর্ধ্বতম কর্মকর্তার প্রতি দৃষ্টি আকর্ষণ করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। বকুল ভাই উঠিও না, আমি খাড়া হয়ে গেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম নিজামুদ্দিন, আমি চেয়ারম্যান 8 নং খানদিঘা ইউনিয়ন পরিষদ কমিউনিটি পুলিশিং জালালাবাদ থানার সভাপতি। আসলে দীর্ঘক্ষণ আমরা এখানের মাঝে বক্তব্য আমরা শুনছি, প্রশ্ন উত্তর এখানের মাঝে আসলে আশফাকের বক্তব্য লাগে আমি সম্পূর্ণ একমত। কারণ আমরা যা এখানে প্রশ্ন করছি এই প্রশ্নের উত্তরগুলো তো আমরা নিতে হইব, এর লাগে আমরা সময় সংক্ষেপ করে লওয়া উচিত। বিভিন্ন জনে বিভিন্ন বক্তব্য এখানের মাঝে উপস্থাপন করছেন, আমি এদিকে না গিয়া শুধু 2টা প্রশ্ন আমার এখানের মাঝে। আমরা কুমারগাঁও বাস স্ট্যান্ড এগুর উপরে খেলাধুলা লইয়া অনেকে অনেক কথাবার্তা কইছেন। আমার প্রশ্ন হইল এখানে কুমারগাঁওর বাস স্ট্যান্ডও এখানের মাঝে যানজটে মানুষ যে পরিমাণ কষ্টর শিকার হয়, আমার অনুরোধ ওখানের মাঝে এই কুমারগাঁও বাস স্ট্যান্ড তনে আমরা এই যানজট তনে আমরা মুক্তি পাই কিলাখান ওগুর একটা ব্যবস্থা করা। আমরা তেমুকি বাইপাস যেটা, এই তেমুকি বাইপাস সিএনজি এমনভাবে এখানের মাঝে রাখা হয়, কিন্তু এই সিএনজি নিয়েও তারা যাওয়ার জায়গা নাই। আমি অনুরোধ করবো কমিশনার মহোদয় যেহেতু এখানের মাঝে আসেন, আমরা একটা জায়গা এখানের মাঝে ঠিক করুকা যে জায়গার মাঝে এই সিএনজি গুলারে আমরা অন্তত রাখতাম পারি, কিন্তু একটা জায়গাতে আপনারা সিএনজি রাখুকা রৌটোর উপরে না রাখিয়া শুধুমাত্র আপনারা যে জায়গা গন্তব্যস্থান যেখানে ছাড়িয়ে যাওয়া ও জায়গা খালি 1-2টা গাড়ি আপনারা রাখুক, আর বাকি গাড়িগুলা আপনারা অন্য কোনো একটা জায়গার মাঝে আপনারা রাখুক। আপনার যে সময় সিরিয়াল আইব ওই সময় আপনি গাড়ি এনে প্লেস করবো এখানের মাঝে। যদি আমরা এগুলো করতাম পারি তাহলে আমরা এখানের মাঝে এই যানজটটা আমরা অন্তত আমরা মুক্তি পাইব। 2 নম্বরে আমার একটা প্রশ্ন হইল, আজকে আমরা এখানের মাঝে ওই যে ওপেন হাউস ডেট আমরা এখানের মাঝে উপস্থিত হয়েছি। আমরা সব সময় আমরা এই অনুষ্ঠানগুলো আমরা থানার ভিত্তিতে আমরা করি। আমার একটা প্রস্তাব, এই ওপেন হাউসে আমরা যেহেতু এখানের মাঝে 5টা ইউনিয়ন, একটা সিটি কর্পোরেশনের একটা ওয়ার্ড আমরা জালালাবাদ থানার লোকে মিশাই, তা আমরা 6টা ইউনিট আছে। আমরা যদি 6টা ইউনিটে আমরা প্রত্যেকটা মাসে ওপেন হাউসে যেদিন আমরা করতাম, একই ইউনিয়নে যদি আমরা 1টা মাসে আমরা একটা প্রোগ্রাম করি, তা আমরা বছরে একটা ইউনিটে আমরা 2টা করে প্রোগ্রাম করতাম পারবো। আর প্রত্যেকটা এলাকা যখন আমরা এই প্রোগ্রামগুলো করবো তখন আমরা এলাকাতে ঘুরে একটা সাড়া পড়বো, আমরা কি জিনিস চাইতাম এলাকার মানুষের দুটো জানতে পারবো। আমরা এই যে থানার ভিতরে সব প্রোগ্রামগুলো করলাম, এই প্রোগ্রামগুলো যখন আমরা বাইরে লিয়া যাই কি আমরা প্রত্যেকটা ইউনিয়নে আমরা প্রত্যেকটা মাসও প্রোগ্রাম করার লাগে আমি অনুরোধ জানাইলাম, এই প্রস্তাবটাও আপনার কাছে রাখলাম। আর ওখানের মাঝে আমার টুকরবাজার ইউনিয়নের সাবেক মেম্বারশিপ ওখানের মাঝে টুকরবাজার বাজারের ভিতরে আপনারা যদি যাইন একই অবস্থা দেখবা, বাজারের ভিতরে 2 খান দাবাই দি 2 লাইন করে যদি সিএনজি তারা খাড়া রাখেন তাইলে ইবাই দিয়ে আর গাড়ি যাইতো আর আইতো কিলাখান। এর লাগি টুকরবাজারও আমি একটা অনুরোধ করবো, কেন যেহেতু একটা বাজার আছে, একটা বাজার কমিটি আছে, জনপ্রতিনিধি সকল আছে, জনপ্রতিনিধি সকলের সমন্বয় করিয়া অন্তত তারার একটা জায়গা আপনারা টুকরবাজার আপনারা বাজার কমিটি একটা জায়গা তারা নির্ধারণ করিয়া দোকা এই সিএনজিগুলো এখান থেকে হরাইবার লাগে। আপনারা দেখুন জানো আজকে বিকালে যদি আপনি একবারটা যাইন, ও বিকালে গেলে দেখবা রাস্তার 2 কান্দা বাজি 2টা করে সিএনজি করে খাড়া, একটা গাড়ি যাইতে পারে না। এই অবস্থা আমরা এখানের মাঝে আছি। মানুষ কি পরিমাণ কষ্ট শিকার হয়, সকালবেলা যারা বার্তনে পারবেন, যারা জরুরি কাজে টাউনে যাইবার লাগে কুমারগাঁও গিয়ালে অন্তত তারা ঘন্টার পর ঘন্টা এখানের মাঝে খাড়া হইয়া থাকার লাগে। এই জায়গাতে আমরা মুক্তি চাই, এই জায়গাতে আমরা রেহাই দেওয়ার লাগে আমি অনুরোধ জানাইয়া আমার বক্তব্য আমি ওখানে শেষ করিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমি বলে লিছি আর একটা মকুল ভাই ওই যে ওখানে মাঝে টুকর বাজারের গাঁট লইয়া যে কথাটা, এই গাঁটে দিয়ে আমরা 2 ইউনিয়নের সবজি ব্যবসায়ী যারা আছে, আমরা বিশেষ করে খান্দিগাঁও ইউনিয়নের আমরা নদীর দক্ষিণ পাড়ো আমরা সহকারে দরকার লাগে যদি এখানে লইয়া একটা টিম করুক আমার ওসি সাহেবের নেতৃত্বে, আমরা এখানের মাঝে যাইমু, এখানে আমরা থাকবো, এগুলো সমাধান খুবই জরুরি, আমরা এগুলো সমাধান করা। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওপেন ডে হাউসে আজকের সম্মানিত সভাপতি আমার কমিশনার সাহেব, উপস্থিত আমার উপজেলা চেয়ারম্যান, 3বারের চেয়ারম্যান, আমাদের দীর্ঘদিনের সাথী। আমি সংক্ষেপে একটি কথা বলবো। কথা হচ্ছে আমরা অনেক অভিযোগ শুনেছি, আপনি শুনেছেন, আপনার এই যে ওপেন ডে হাউসের মধ্যে অনেকজনে অনেক অভিযোগ দিয়েছে। আমি একটি কথাই বলবো, এই যে আমাদের প্রত্যেকটি বাজার আছে, আমাদের এলাকায় বাজার আছে, প্রত্যেকটি গ্রাম অঞ্চলে বাজার আছে, সেই বাজারগুলো যদি আপনার একটু নিয়ন্ত্রণে আনা যায়, যেমন আমার গোয়াবাড়ি বাজার কমিটি আমরা বসে রাত্রে 12টার পরে কোনো দোকান খোলা থাকবে না, বহিরাগত কোনো ছেলেরা আসতে পারবে না, এই আমরা আইন করেছি। এইভাবে যদি সব জায়গায় 12টার পরে বন্ধ রাখা যায় দোকানগুলো, তখন আর কেউ আসবেও না, আর কোনো চিন্তাই হবে না, এবং খরিদার আসলে সে খরিদার হিসাবে আসবে, সে 12টার ভিতরে চলে যাবে। এই আইনটা যদি আপনার মাধ্যমে হয় প্রত্যেকটি গ্রামে এবং গঞ্জে এবং বাজারে, এই আইন হলে ইনশাআল্লাহ অনেক চিন্তায় রাজধানী চুরি দমন হবে। এই বলে আমার বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামসুল ইসলাম, সাবেক চেয়ারম্যান 7 নম্বর মুগলগাঁও ইউনিয়ন, সাধারণ সম্পাদক জালালাবাদ কমিউনিটি পুলিশিং। আসলে অনেক লম্বা টাইম হয়ে গেছে, আসলে তাড়াহুড়ো করা, কথা বলার সুযোগ কম। আমি একটা কথাই বলবো, আমার বাড়ি চেঙ্গেরখাল নদীর পাশাপাশি। চেঙ্গেরখাল নদীতে বিগত দিন চাঁদাবাজির একটা মহড়া ছিল। আমার ছোট ভাই ইসরাক ইতিমধ্যে বলেছে চাঁদাবাজিটা এখন নাই, চেঙ্গেরখাল নদীতে নাই, কিন্তু একবার সমূলে ওটা বন্ধ হয় নাই, এলোপাতাড়িভাবে কিছু চাঁদাবাজি এখানে হচ্ছে। তো আমি আমার জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকিলউদ্দিন সাহেব, আমরা প্রায় সময় পরামর্শ করি ওগুলো কীভাবে বন্ধ করা যায়। কিছু কিছু বাজারে ক্যারাম বোর্ড, তারপরে আরও কি যেন গুটি দেওয়া খেলে, হ্যাঁ না গাফলা, এগুলো ওই যে বাজারে বসে ইয়াং বা তার চেয়ে ছোটো ছেলেগুলো খেলাধুলা করে, এগুলো আমি আমার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও বলছি জালালাবাদ থানা, মাঝে মধ্যে ওগুলো টহলের আওতাধীন আনলে বা বাজার থেকে ক্যারাম বোর্ডগুলো বা ওই যে গাফলার সেটগুলো যদি উঠাইয়া নিতে পারে, তাহলে ওই যে ছোটো ছোটো বাচ্চাগুলো দুর্নীতিগ্রস্ত হবে না। এগুলা বিশেষতভাবে ওই যে অপ্রাপ্ত বয়স্ক বাচ্চাগুলো বাজারে ক্যারাম বোর্ড বা ওই যে গাফলার মাধ্যমে দুর্নীতিতে যাচ্ছে আস্তে আস্তে। আর নদীর চাঁদাবাজি ইতিমধ্যে আমরা অনেক চেষ্টা করে, আমরা হাটখোলা জালালাবাদ মুগলগাঁও ইউনিয়ন সম্মিলিতভাবে চেষ্টা করে আমরা নদীর চাঁদাবাজি বন্ধ করতে পেরেছি। এখানে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, সাবেক তদন্ত অফিসার অনেক কষ্ট করেছেন। এটা যদি অব্যাহত থাকে, টহলটা অব্যাহত থাকে, আগামীতে চাঁদাবাজি বাড়বে না বলে আমরা বিশ্বাস করি। ধন্যবাদ সবাইকে। আসসালাম আলাইকুম। ওপেন টু হাউস জালালাবাদ থানা কর্তৃক আয়োজিত আজকের এই সভার সম্মানিত প্রধান অতিথি আমাদের পুলিশ কমিশনার মহোদয়, জালালাবাদ থানার পক্ষ থেকে আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আমি 7 নম্বর মুগলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান হিরণ মিয়া। এখানে আপনার সম্মুখে অনেক বক্তব্য এসেছে, অনেক অভিযোগ এসেছে। আমি আশা করব এই অভিযোগগুলো আপনি ইন্ডিপেন্ডেন্টলি একটু তদন্ত করে, আপনি যাচাই বাছাই করে সেগুলোর সিদ্ধান্ত নেবেন। আমার ইউনিয়নে কিছু একটা অভিযোগ এসেছে চুরির কথা। আমরা ইতিমধ্যে অনেকগুলা চুরি হচ্ছে, সেটা সত্য যেমন, তেমনি আমাদের এখানে কয়েকটি জায়গায় জুয়ার আসর বসে, যেটা উনি বলেছেন। আমরা অনেক সময় থানাকে অবগত করার পরে কিন্তু জানি না কিভাবে ওরা থানা এখানে পৌঁছার আগে ওরা মেসেজটা পেয়ে যায়, ওরা সেখান থেকে সরে যায়। এবং আমি চাবো যে এই জুয়ার আসরগুলো বন্ধ করতে হলে সিভিল ড্রেসে একটা বাহিনী তৈরি করে সিআইডির মতো তাদেরকে ধরতে হবে। থানাকে অবগত করে সেটা ধরা সম্ভব হবে না।
আর এই একটা অপকর্ম থেকে আরেকটা অপকর্মের জন্ম হয়। আপনি এখানে জোয়ার আসবে আর বসবে, এখান থেকে মাদক শুরু হবে, নেশা শুরু হবে, নেশা থেকে নারী নির্যাতন শুরু হবে। আমাদের এই জিনিসটা আপনারা করতে হবে যে গোপনভাবে তাদেরকে ধরতে হবে। আরেকটি কথা হলো যেটা যে আমাদের লামাকাজিতে আমি চাচ্ছি, আগেও কথা বলেছিলাম যে যেহেতু লামাকাজি এখান থেকে আমার ইউনিয়নের শেষ প্রান্ত জালালাবাদ পর্যন্ত, জালালাবাদের আঞ্চলিক পর্যন্ত প্রায় 16-17 কিলোমিটার। এর মধ্যে যদি লামাকাজিতে একটা পুলিশ ফাঁড়ি বসানো যায় তাহলে ওই এলাকার লোকগুলো সহজে সার্ভিসটা পাবে এবং আমরা ওই এলাকায় মানুষগুলো একটু সতর্ক থাকবে। এটা একটা আমার প্রস্তাব আপনার কাছে, আপনি যদি পারেন। আরেকটা ব্যাপার আমি বলতে চাই যে এখানে একটু আগে কথা হয়েছে আইডিয়া থেকে কমিউনিটি পুলিশ নিয়ে মিটিং হচ্ছে, ভালো কথা, সেগুলো আমরা অবগত নাই, সেগুলো হচ্ছে আমরা দেখেছি। কিন্তু এই যে মিটিংগুলো হচ্ছে, কিসের মিটিং হচ্ছে, এর অগ্রগতি কি, কি বিষয়টি নিয়ে হচ্ছে, এখান থেকে আমরা আউটকামটা কি পাচ্ছি, সেই তদন্তটা আমাদের জানা দরকার। আমরা এখানে গেলাম, মিটিং করলাম, ইটিং করলাম, গল্প করলাম, চলে আসলাম, সেটা হচ্ছে না সমাজের কোনো ভালো কাজের জন্য হচ্ছে। যেমন গতকালকে আমরা নারী নির্যাতনের মিটিং করেছি, আমরা এই মিটিংয়ে এই কমিউনিটি পুলিশের একজন প্রতিনিধিও দেখতে পাই নাই। আমরা মহিলা বিষয়ক কোনো যে আইডিয়ার পক্ষ থেকে কাউকে আমরা দেখতে পাই নাই। তাহলে আমরা কিসের মিটিং করছি, কিসের উপদেশ দিচ্ছি, কি কার্যক্রমটা করছি? শুধু নাকি মিটিংটা করছি আমার এই দেখানোর জন্য। সেটা থেকে আমি একটা অনুরোধ করব যে আপনারা কমিউনিটি পুলিশকে একটু রিফর্ম করেন, রিফর্ম করে এবং কমিউনিটি পুলিশের মধ্যে যারাকে তাদেরকে ঢুকাবে তাদেরকে একটু যাচাই বাছাই করে, তাদেরকে একটু সিআরবি চেক করেন, ব্যাকগ্রাউন্ড চেক করেন, করে দেন। এখন আমি দুইজনের নাম দিলাম, সে কি ধরনের, কারণ আমার কাছে যেটা খবর আছে যে অনেকগুলো লোক হয়তো কমিউনিটি পুলিশের মধ্যে এখানে সবাই ভালো, এক গ্লাস দুধের মধ্যে একটা যদি কেরোসিনের ছিটা পড়ে যায়, সেভাবে কিছু লোক আছে তারা কিন্তু ওই কমিউনিটি পুলিশের নাম ব্যবহার করে কমিউনিটি পুলিশকে বদনাম করছে। সেটা আমার একটা প্রস্তাব থাকবে আপনার কাছে। আর আমি বলবো না যে আমি এটা আপনার কাছে অনুরোধ থাকবে যে আপনার সঠিকভাবে একটু তথ্য করেন, সঠিকভাবে একটু তদন্ত করেন, তদন্ত করে এই কাজগুলো যে করেন আমরা সহযোগিতা করব, এই বলেই আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। না, সময় সংক্ষিপ্ত, আমি শর্টকাট একটু বক্তব্য। আমি সুদীপ দেব, 8 নম্বর ওয়ার্ড কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক। জালালাবাদ থানা কর্তৃক আয়োজিত আজকের এই ওপেন আয়োজনতে আমাদের সিলেটের এসএমপির মাননীয় পুলিশ কমিশনার মহোদয় আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন। আমাদের স্বনামধন্য 3 নির্বাচিত চেয়ারম্যান আশফাক ভাই এখানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন। আজকে অনেকে এখানে বক্তব্য দিয়েছেন, আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, দুই একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। 27শে অক্টোবর আমাদের মাননীয় পুলিশ কমিশনার যোগদানের পর সিলেট যে উত্তাল হয়েছিল, রায়ন হত্যাকারীকে উনার বুদ্ধিমত্তায় উনি রায়ন হত্যাকারী আকবরকে গ্রেপ্তার করে সিলেটে বাবা শাহজালাল সাফরান শ্রী চৈতন্য পুলিশ প্রমাণ করেছেন উনি একজন সৎ দক্ষ অফিসার, সৎ দক্ষ পুলিশ কমিশনার। এর আগেও সিলেটে উনি ছিলেন। আমরা সিলেটবাসীর পক্ষ থেকে, জালালাবাদ থানার পক্ষ থেকে, 8 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাই। আজকে আমার বক্তব্য এখানে দীর্ঘায়িত করবো না। আমাদের দীর্ঘদিনের একটি দাবি, জালালাবাদ থানার 5টি ইউনিয়ন এবং 1টি ওয়ার্ড, সেই ওয়ার্ড হলো আমাদের 27টি সিটি কর্পোরেশনের 27টি ওয়ার্ডের মধ্যে আমাদের একটি ওয়ার্ড হলো 8 নম্বর ওয়ার্ড। এটা পারান্ডুলা এলাকা নিয়ে একটি ওয়ার্ড। সেই ওয়ার্ডে এয়ারপোর্ট এবং জালালাবাদ থানার মধ্যে ভিতরে একটি বাগান এলাকা, এখানে দুইটি বাগানের মধ্যে মদের আস্থান আছে। আমরা জালালাবাদ এবং এয়ারপোর্ট থানার মধ্যে দীর্ঘদিন, এটা 2008 সাল থেকে আমরা পুলিশের সাথে কাজ করতেছি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে আমরা কাজ করছি। আমাদের প্রস্তাব মাননীয় পুলিশ কমিশনার মহোদয়কে, ইতিমধ্যে আমাদের মাননীয় মন্ত্রীকে আমরা জানাচ্ছি যে গোয়াবাড়ি পয়েন্টে একটি পুলিশ ফাঁড়ি স্থাপন করার জন্য। এটা হলো দীর্ঘদিনের দাবি, দীর্ঘ 8 সাল থেকে 2008 সালের থেকে দাবি। আরেকটি কথা হলো মাদক সন্ত্রাস, ইফটিজিং, নারী নির্যাতন এবং দর্শন, যেগুলো এখন দর্শন এবং যেমন মাদক, যেটা ইতিমধ্যে আমরা 8 নম্বর ওয়ার্ডে প্রতিটি ওয়ার্ডে পুলিশ আমাদের জালালাবাদ থানার সুদক্ষ অফিসার ইনচার্জ ওকিলউদ্দিন ভাই তাদের নেতৃত্বে 2-1বার অভিযান চালিয়ে অনেককে ইতিমধ্যে ধরা হয়েছে। ইতিমধ্যে আমরা দুর্গাপূজায় নারী নির্যাতন, ইফটিজিং এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে আমরা জনতাই পুলিশের জনতার পুলিশকে সাথে আমরা কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে একটি কথা হলো প্রতিটি পাড়া একটা সমতা, সবাই বলেন নাই কিশোর গ্যাং, যেটা কিশোর গ্যাং, যদিও ইতিমধ্যে সিলেট এটা প্রকাশ করে নাই কিশোর গ্যাং।
কিশোরের মাধ্যমে, সাইবার অপরাধের মাধ্যমে মাদক, সন্ত্রাস, নারী নির্যাতন, ইফটিজিং সবগুলোই হচ্ছে। আমরা মনে করি বর্তমান সুদক্ষ পুলিশ অফিসারের নেতৃত্বে 27টি ওয়ার্ডে মাদক, সন্ত্রাস, ইফটিজিং, নারী নির্যাতনের বিরুদ্ধে একটি অভিযান পরিচালনা করবেন। সিলেট মেট্রোপলিটন এরিয়া সদর দেখতে চায় আপনার নেতৃত্বে সিলেটের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে এই আশা প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় মেহনতি মানুষের। আজকে জালালাবাদ থানা কর্তৃক আয়োজিত ওপেন হাউস ডে সম্মানিত কমিশনার মহোদয়, আমি মোহাম্মদ জুনায়েদ ফুরাসানি, সিনিয়র শিক্ষক, হাজী আব্দুল সত্তার বহুমুখী উচ্চ বিদ্যালয়। আমি 1 মিনিটে শেষ করব। এখানে অনেক কথা হয়েছে, আমরা অনেক কথা শুনেছি। আসলে আমরা সামনে যেটা দেখছি, ডিজিটাল অবক্ষয় চলছে, বর্তমান সমাজে ডিজিটাল অবক্ষয়। আমি একটি কথাই বলবো আমাদের ছাত্রদের সম্পর্কে, যে আপনাদের কাছে আমি অনুরোধ রাখবো, এই ডিজিটাল অবক্ষয় থেকে তাদেরকে রোধ করা যায় একমাত্র যদি সন্ধ্যার পরে কোনো ছাত্ররা কোনো গ্রামে যদি আপনারা তাদের রাস্তাঘাটে পান, যদি তাদেরকে একটু শাসিয়ে দেন, তাহলে আশা করি আমি এখান থেকে তারা কিছুটা হইলেও গৌরমুখী হবে। আমার এই প্রস্তাব রেখি এইদিকে একটু আপনাদের কার্যক্রম চালিয়ে দেওয়ার জন্য আমি অনুরোধ রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম মহোদয়। আমি বক্তব্য রাখবো না, কারণ কমিশনার সাহেব আমি যে বক্তব্য রাখি এখানে যত কথা আসছে সবগুলো যদি আমি বলতে বলি তাহলে অন্তত পক্ষে 2-2.5 ঘন্টা সময় লাগবে। তা আমরা চাই না ওনার সময়টা নষ্ট করতে। শুধু একটু বলছি, এখানে এই শেষ মুহূর্তে আসছে কিশোর গ্যাং বলে আরো আমরা ওদেরকে উস্কে দিচ্ছি। গত পরশু দিনও কিন্তু মজুমদারিতে কিশোরকে আহত করেছে, আপনার বুদ্ধ জানা আছে। এটাই কিশোর গ্যাং। কিশোর গ্যাং হয় কেন? এই যে পাড়ায় পাড়ায় জুয়া খেলা কেন হয়? এই যে চুরি চামারির মূল জিনিস হলো জুয়া। জুয়ার থেকেই সবকিছু শুরু, মাদক থেকে সবকিছু শুরু। জুয়া এবং মদ বন্ধ করতে পারলে চুরি চামারি বন্ধ হয়ে যাবে, এইটাই মেইন কথা। কিন্তু বন্ধ করবে কে? খালি পুলিশের উপর ছেড়ে দিলে হবে? আগে তো আমাদের গার্জিয়ানরা আমাদেরকে কন্ট্রোল করছেন। পুলিশ কতটুকু কন্ট্রোল করেছে? আমরা যে বড় হয়েছি, অত্যন্ত খারাপ সময়ে বড় হয়েছি আমরা। যখন পকেটে গ্রেড থাকতো সেই সময় 72 আমরা কলেজ স্টুডেন্ট, তখন আমরা এইরকম কোনো অপরাধে আমাদেরকে কেউ পান নাই। কারণ আমরা সেই শিক্ষা পেয়েছিলাম আমার পরিবার থেকে, আমার ফ্যামিলি থেকে। সেই শিক্ষা পেয়েছিলাম বলে আমরা সঠিক থাকতে পেরেছি। আজকে আমরা পরিবারের লোকজন কোথায় গার্জিয়ানরা? আজকে আমার ছেলেকে, আমার সন্তানকে যদি আমি ঠিক করতে পারি না, পুলিশ কতটুকু করতে পারবে? পুলিশ অবশ্যই দায়িত্ব পালন করবে, সাথে থাকবে। পুলিশকে অবশ্যই আমরা সহযোগিতা করব, পুলিশও সহযোগিতা করতে হবে জনগণকে। যে পুলিশকে ডাকতে যায় না, আর তারপরে যদি পুলিশ সেইভাবে অবহেলা করে, তাহলে তো পুলিশ ওরা প্রশ্রয় পাবে। কিন্তু আমি একটা কথা বলবো, আমরা যদি সত্যিকার অর্থে চাই সমাজ থেকে দুর্নীতি, ইফটিজিং সব কিছু যদি আমরা বিতাড়িত করতে চাই, তাহলে প্রথমে আসুন আমরা ঐক্যবদ্ধ এখানে আমরা যারা আছি হাত উঠান, সবাই হাত উঠান। আমরা এই সমস্ত বিষয়ে সবাই আমি নিজেরা প্রথমে আমাদের এলাকা, আমার ছেলেদের, আমার আত্মীয় স্বজনকে আমরা কন্ট্রোল করব, ঠিক না? তারপর আমরা দেখবে কি কোথায় যাচ্ছে। আজকে যদি একটা যে গ্রামে সালিশ বড় মুরব্বীরা সঠিক আছে, সেই গ্রামে অপরাধ হয় না। সেই গ্রামে একটা পুরুষ বা একটা কালপিট কিছু করতে গেলে সে বুঝে শুনে করবে, কারণ আমি তো প্রশ্রয় পাবো না। কিন্তু যেখানে প্রশ্রয় পায় সেখানেই করে। আচ্ছা, সবাই যেন আমরা এই ওয়াদাটুকু রক্ষা করি। এবং এখানে আমি ধন্যবাদ জানাই আজকে কিছুদিন আগে আমরা করলাম এয়ারপোর্ট থানা এই পুলিশ যে ওপেন হাউস ডে, সেখানে কিন্তু একজন মহিলা পেয়েছিল না, 2 জন। আর আজকে এখানে জালালাবাদ থানা যদি সংখ্যার দিক দিয়ে ওখান থেকে অনেক কম লোকজন, কিন্তু তারপরে মহিলা অধিক, গণনা এখানে মহিলা বেশি হবে।
এই জন্য মহিলাদেরকে ধন্যবাদ। মহিলা এগিয়ে আসতে হবে এবং মহিলাদের পারে নিজে ঘরকে কন্ট্রোল করতে, স্বামীকে কন্ট্রোল করতে পারবেন, নিজের ছেলেকে কন্ট্রোল করতে পারবেন, নিজের ভাইকে কন্ট্রোল করতে পারবেন। যদি এইভাবে করি তাহলে পুলিশই জনতাই পুলিশ হয়ে যাবো আমরা, ঠিক না? এর আগে হবো না। আর এরকম ভাই একটা কথা বলছেন, আসলে সত্যি কথা। যদি মিটিং হয়তো হয় তাহলে কেন বন্ধ হয় না, কেন এর প্রতিফলন ঘটে না, সেটা তো আমরা খেয়াল করে দেখতে হবে। বললাম শুধুমাত্র চিন পরিচয় কয়েকজনকে নিয়ে মিটিং করে আসলাম, সেটা তো হবে না। আমাদের সমাজে যে মিটিং করে সমাজে একটা আলোড়ন সৃষ্টি করতে হবে। এখানে আরেকটা অবাস্তব এখানে কিছু কথা আসছে, যেমন রাস্তাঘাট। পুলিশ কিন্তু রাস্তাঘাট করবে না, পুলিশেরও দাবি রাস্তাঘাট ঠিক করে দেওয়ার জন্য, তারাই দাবি করে রাস্তাঘাট। এই যে চামলাকান্দি বা এই অঞ্চলের যেটা দাবি আসছে, এটা এরকম ছিল না। আগে পানিবন্দি থাকতে সবসময় 12 মাসই তারা নৌকায় যাওয়া লাগতো। তারপরে 2009 সালে এই রাস্তাটা করে দেওয়ার ফলে এইদিকে বাইপাস রাস্তা আব্দুল মুহিতের নেতৃত্বে আমরা করার ফলে এইদিকে কিন্তু এখন সেই রকম অবস্থা না, কিন্তু গত 4 বছর থেকে অত্যন্ত খারাপ রাস্তা হয়ে গেছে। এটা এখান থেকে বাদাঘাট থেকে 7 মিনিট সময় লাগতো এয়ারপোর্ট যেতে। আমি নিজে গেছি, গাড়ি নিজে দৌড়িয়ে 7 মিনিটে গিয়ে পৌঁছেছি, কিন্তু এখন 1 ঘন্টায় যাওয়া যায় না। যে কেন যাওয়া যায় না? এখানে বালু ব্যবসায়ী বা অন্যান্য ব্যবসায়ীরা সেখানে ট্রাক, বড় বড় ট্রাক নিয়ে এই রাস্তাটা আজকে চলাচলের অযোগ্য করে ফেলছেন। আর কিন্তু এখানে রোডস এন্ড হাইওয়ে এটাকে দেওয়া হয়েছে এবং তারা ভবিষ্যতে এটা করবে, ভবিষ্যতে নাই করতেছে, তারা পর্যায়ক্রমে তারা এগিয়ে যাচ্ছে। যদি যতটুকু স্পিডে করার কথা তারা সেটা কেন করছে না? রোডসের প্রত্যেকটা কাজ এইরকম। আমাদের আগে অর্থমন্ত্রী সাহেব বারবার বলার সাথেও এইরকম কিছু করে, কিছু বাদ দেয়, আবার প্ল্যান করে, আবার ডিপিপিতে এটা তৈরি করে, এইরকম করে করে যায়। এখন পররাষ্ট্রমন্ত্রী মহোদয় নিজেও বলছেন, বারবার তিনি টাকাটা দিচ্ছেন, তারপরেও লেট হচ্ছে। আমার বিশ্বাস 1 বছরের ভিতরে ইনশাল্লাহ আমরা কিছু আলোর মুখ দেখতে পারবো এই অঞ্চলে, এবং পার্মানেন্টলি কিছু একটা রাস্তা হবে। এই রাস্তাটা বাইপাস রাস্তা বলা হচ্ছে এখান থেকে। এখানে আরেকটা গ্যাসের সাথে একমত। আমি আসার সময় আমি হঠাৎ দেখলাম এই রাস্তাটা আমি চিনছি না। এই যে যখন এই পেট্রোল পাম্পের এখানে আসলাম, কি হলো, এখানে তো আগে জাম থাকতো, এত সিএনজি থাকতো, আজকে নাই কেন? এটা কি কমিশনার সামনে বৌদলতে? যদি কমিশনার সামনে বৌদলতে হয় তা আমি বলবো আপনি আজকে এরকম করে যাবে, এইরকম যেন প্রত্যেক দিন থাকে। আপনি যাওয়ার পরে যদি আবার এখানে রাস্তাঘাট আবার এরকম ভরে যায় তাহলে তো আপনারই বদনাম হবে। তাই আপনি এখানে হুকুম করে যাবেন যেটা চিরদিন এইভাবেই থাকে। আর এখানে আরেকটা কথা আছে, সিএনজি স্টেশন। আমি আপনাদেরকে এইটা বলার জন্য চাইছি, আসলে কিছুদিনের ভিতরে কিন্তু এই রাস্তা 2 পাশেই কিন্তু মুক্ত করা হবে। জেলা পরিষদের জায়গা জেলা পরিষদ উচ্ছেদ করবে। এই উচ্ছেদে সব কিছু ঠিক, করোনার জন্য 2 মাস 3 মাস পিছিয়ে গেছে, কিন্তু যে কোনো দিন এখানে 2 পাশে কিন্তু এই সিএনজি থেকে পেট্রোল পাম্প থেকে শুরু করে বাদাঘাট পর্যন্ত অনেক জায়গা জেলা পরিষদের জায়গা মানুষের দখলে চলে গেছে। আর এই যে পানিবন্দী হয়ে যাচ্ছেন মানুষজন, এখানে রাস্তাঘাট খাল বন্ধ হয়ে গেছে। এর জন্য জেলা পরিষদ এই পদক্ষেপ নিয়েছে এবং আমার মনে হয় জেলা পরিষদ আগামী মাসখানেকের ভিতরে আপনাদেরকে জানিয়ে নোটিশ দেবে। নোটিশ একটা হয়ে গেছে বোধহয়, নোটিশ দিয়ে সেইটা এই জায়গাটা উদ্ধার করবে। সেই উদ্ধার করার পরে যে রাস্তার কাজের বাইরে যে জায়গাটা, সেটা আমরা সিএনজি স্টেশন কিংবা ট্রাক স্টেশনের জন্য নিতে পারি, এবং তাহলে আমাদের একটা সমস্যার সমাধান হবে। এই কথা বলে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি এখন অনুরোধ করবো আমাদের প্রধান অতিথি, আজকে যিনি মূল বিষয়, যে পুলিশ বিভাগের দায়িত্ব নিয়ে সিলেট এসেছে, যে একটা দায়িত্বশীল অবস্থান থেকে তিনি কথা বলবেন, এবং আমরা আশা করব উনি যাওয়ার সময় আমরা যেন সবাই তাকে কেঁদে কেঁদে বিদায় করি, ঠিক না? এইরকম অবস্থার সৃষ্টি হোক, এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সম্মানিত চেয়ারম্যান মহোদয়কে। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আজকের এই ওপেন হাউস ডেতে উপস্থিত
সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। আমরা মর্নিং এ শুরু করেছিলাম, এখন ইভিনিং। আমরা আপনাদের কথা শুনেছি, আপনারা এই থানা এলাকার অধিবাসী, আপনারা আপনাদের সমস্যার কথা বলেছেন, কিছু সাজেশনস দিয়েছেন সমস্যা সমাধানের, আমরা শুনেছি। লাস্টে একটি কথা এসেছে, সেটা হচ্ছে ডিজিটাল অবক্ষয়। এই ডিজিটাল অবক্ষয় কোথা থেকে আসলো? এটা এসেছে সামাজিক অবক্ষয় থেকে। সামাজিক অবক্ষয় কিভাবে হয়? অপসংস্কৃতি থেকে। যে অপসংস্কৃতি আছে, অপসংস্কৃতি সংস্কৃতি আছে, একটা ভালো গান আছে, বাজনা আছে, নাচ আছে, আবার এগুলোর বিকৃত রূপও আছে। বিকৃত রূপটাই হচ্ছে অপসংস্কৃতি। এই অপসংস্কৃতির থেকে আমাদের সামাজিক অবক্ষয় হয়েছে। তো সমাজ হয় কি নিয়ে? সমাজ কোথা থেকে হয়? সমাজ হয় পরিবার থেকে। একটা পরিবার গঠন হয়, তারপর একটা গোত্র হয়, তারপর আস্তে আস্তে একটা সমাজ হয়, অনেকগুলি সমাজ নিয়ে রাষ্ট্র হয়। তাহলে আমাদের সবচেয়ে ক্ষুদ্র ইউনিট যেটা, এই সবচেয়ে ছোট্ট যে ইউনিট বা রাষ্ট্র, সেটা হচ্ছে পরিবার। পরিবারে আমাদেরকে কে কি শিক্ষা দিচ্ছে? আমাদের যে অভিভাবক যারা আছেন, একটা ছোট্ট কোট আছে যে ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে, তাই না? আজকে যে পিতা, সে এক সময়ের শিশু। আজকে যে শিশু, সে ভবিষ্যতের পিতা। সুতরাং আমাদের যে সামাজিক অবক্ষয়, এটা যদি আমরা রোধ করতে চাই, এটা প্রথম রোধ করতে হবে পরিবার থেকে। এটাকে বলে পারিবারিক শিক্ষা। এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাবা, মা, প্লাস অন্য যে কোনো অভিভাবক সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা যদি তাদের সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে, তাহলে এই যে সামাজিক অবক্ষয়, এটা রোধ করা সম্ভব। এখানে দুটা জিনিস আছে, একটাকে বলে ভ্যালু আর একটা হচ্ছে মোরালিটি। ভ্যালু মানে হচ্ছে মূল্যবোধ। মূল্যবোধটা আসে কিন্তু সমাজের রীতিনীতির থেকে। আমাদের যেমন মুসলিম সমাজ, আমরা বলি যে কি আপনার শুকরের মাংস খাওয়া যাবে না। আবার আরেকটা সমাজ আছে ইউএসএ, আমেরিকায়, হ্যাঁ, তারা আবার হ্যামবার্গার খুব পছন্দ তাদের, হ্যাঁ, তারা শুয়োরের মাংস খায়। বাট আমাদের যে সমাজ, আমাদের সমাজের রীতি নীতি ফিক্স করা হয়েছে, প্রচলিত নিয়মটা হচ্ছে যে আমরা শুকরের মাংস খেতে পারবো না। এটা হচ্ছে একটা মূল্যবোধ। আর নৈতিকতাটা কি? নৈতিকতাটা হচ্ছে ইন্ডিভিজুয়াল, একজন ব্যক্তি। এই ব্যক্তি যদি ভালো মন্দের যে ডিফারেন্স, যে এইটা ভালো এইটা খারাপ, মদ্যপান খারাপ, মদ্যপানটা করা যাবে না, ভালো যে জিনিসটা, যে হ্যাঁ নামাজ পড়বো, আমার সত্য কথা বলবো, এইগুলি হচ্ছে ব্যক্তির নৈতিকতা, তার ব্যক্তিক মূল্যবোধ। এই নৈতিক শিক্ষায় আমাদের যে সন্তান, আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম, তাদেরকে শিক্ষিত করতে হবে। কোনো একটা ওপেন হাউস ডেতে আমি অংশগ্রহণ করেছি। ওখানে আপনাদের মতোই কোনো একজন এলাকাবাসী, ওনারা বলেছেন যে আমরা আমাদের ছেলের হাতে যদি মোটরসাইকেলের চাবি না দিয়ে একটা কলম দেই, সেটা অনেক ভালো হয়। আমরা প্যারেন্টসরা অনেক সময় আমাদের সন্তানদেরকে অপসংস্কৃতির দিকে ঠেলে দিই। অ্যান্ড্রয়েড মোবাইল ফোন দিয়ে দিলাম, আমার যথেষ্ট পরিমাণে বিদ্য আমার আছে, তো আমি দিয়ে দিলাম যে এই ছেলের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার করা উচিত না। সে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার করবে, সে ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ধরনের যেসব
রেস্ট্রিক্টেড সাইট আছে এগুলো ভিজিট করবে, এগুলি করে কিন্তু তার ভিতরে যে অবক্ষয়, এই অবক্ষয়ের সৃষ্টি হবে। এগুলোকে আমাদের বন্ধ করতে হবে। সেই বন্ধটা হবে কোথা থেকে? পরিবার থেকে, পারিবারিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। সেকেন্ড একটা জিনিস আছে, সেটা হচ্ছে প্রাতিষ্ঠানিক শিক্ষা। যখন ওই সন্তানটা স্কুলে যাবে, আমাদের স্কুলের যারা মানুষ গড়ার কারিগর যাদেরকে আমরা বলি, শিক্ষক শিক্ষিকা, ওনারা আমাদেরকে এই নৈতিকতা, মূল্যবোধ এগুলো শিক্ষা দিবেন। এটা হচ্ছে প্রাতিষ্ঠানিক শিক্ষা। সেখান থেকে যদি আমরা সুশিক্ষিত হই, তারা যেটা বলেন সেটা যদি আমরা নেই, তাহলে আমরা সুনাগরিক হব। আমরা যদি সুনাগরিক হই, সমাজ যদি সুন্দর হয়, তাহলে রাষ্ট্র সুন্দর হবে, রাষ্ট্র ভালো থাকবে। মানে ওই পরিবারগুলোকে নিয়েই কিন্তু রাষ্ট্র, তাই না? আমার একটা পরিবার আছে, মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু একটা পরিবার আছে, আমাদের চেয়ারম্যান মহোদয় এখানে আছেন, ওনারও একটা পরিবার আছে, আপনাদেরও একটা পরিবার আছে। আপনারা যদি পরিবার থেকে শিক্ষা নেন, প্রাতিষ্ঠানিক শিক্ষা নেন, তাহলে সমাজ উপকৃত হবে, ভালো থাকবে। এখানে আলোচনায় অনেকগুলো বিষয় উঠে এসেছে। আমি এই আলোচনার যে বিষয়গুলো, এগুলোতে যাওয়ার আগে একটি জিনিস আপনাদেরকে ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে ওপেন হাউস ডে। এই ডেটা হচ্ছে আপনাদের। আপনারা এই অনুষ্ঠানে এসে আমাদের যে সার্ভিস, পুলিশ যে সেবা দেওয়ার জন্য আমরা যে বাধ্য, এই জিনিসটা সম্পর্কে আমাদেরকে সিনিয়র অফিসার যারা আছে বা যারা অ্যাটেন্ড করে তাদেরকে আপনারা জানান দিবেন। ভয়ের কিছু নাই, নিঃসংকোচে নির্দ্বিধায় জানান দিবেন, যেটা সত্য সেটাই বলবেন। আমরা এই সমস্যার সমাধান করার চেষ্টা করব। এখানে আসলে একজন বিভিন্ন ধরনের প্রশংসামূলক কথাবার্তা, এইগুলোর জন্য কিন্তু আমরা এখানে আসি না। সিনিয়র অফিসাররা আসি, এলাকায় সবসময় আমরা আসতে পারি না, আমাদের নজরের বাইরে থাকে। এখানে কিরকম সেবাগুলো আপনারা পুলিশের কাছ থেকে পাচ্ছেন, সেই কথাগুলো আমাদের কাছে সরাসরি বলবেন। যদি খারাপ সেবা পেয়ে থাকেন অবশ্যই বলবেন, যদি ভালো সেবা পেয়ে থাকেন বলবেন, অতিরিক্ত বলার দরকার নাই। ভালো হলে তো আমার কাছে কমপ্লেন যাবে না, তাই না? তো আপনারা যদি মনে করেন যে না আমরা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছি না, সেই সম্পর্কে অবশ্যই আমাদেরকে অবহিত করবে, আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। প্রতি মাসের 15 তারিখ যে কোনো বাড়ি হোক না কেন, এটা যদি শুক্রবার হয় তাহলে শুধু আমরা 11:30টার পরিবর্তে এটা চলে যাবে আপনার দুপুরে নামাজের পরে, লাঞ্চের পরে আমরা এই অনুষ্ঠানটা করব। বাট প্রতি মাসে এটা হবে। খুব সুন্দর একটা প্রস্তাবনা এসেছে আমাদের এখানে উপস্থিত একজন এলাকাবাসীর কাছ থেকে। উনি বলেছেন যে এই অনুষ্ঠানটা সবসময় থানা কম্পাউন্ডের ভিতরেই হয়, এটাকে আমরা এলাকায় যে ছোট ছোট ইউনিট যে আছে, এই 6টা ইউনিট আছে, উনি বললেন যে 6টা ইউনিটে তো আমরা 6 মাসে 6টা অনুষ্ঠান ওখানে করতে পারি। অত্যন্ত সুন্দর একটা প্রস্তাবনা। আমি ওনার এই প্রস্তাবনাটাকে সম্পূর্ণরূপে সহমত পোষণ করছি, এবং আমরা এই ধরনের বাইরের যে এলাকাবাসীর যে মানুষ যারা আছেন, তাদের সমস্যা, আমাদের যে কাঙ্ক্ষিত সেবা প্রদানের মাত্রা, এই জিনিসগুলো আমরা ওখানে যেই জানতে চাই। এটা খুব সুন্দর একটা প্রস্তাবনা। ভবিষ্যতে আমরা অবশ্যই এই আপনাদের সহযোগিতায় এই থানা পুলিশ এই ধরনের ওপেন হাউস ডে অবশ্যই অনুষ্ঠিত করবে।
আমি দুঃখিত, আজান হচ্ছিল। যাই হোক, আমি যে কথাটি বলছিলাম যে প্রতি মাসের 15 তারিখ আমাদের এই ওপেন হাউস ডেটি অনুষ্ঠিত হবে এবং আজকের যে ওপেন হাউস ডের যে প্রবলেমগুলি আপনারা আমাদের কাছে বললেন, আমি আশা করব আগামী মাসের এই 15 তারিখ আপনারা এখানে উপস্থিত হবেন এবং এই সমস্যার সমাধান হয়েছে কিনা সেটা আমাদেরকে জানাবেন। যদি সমস্যার সমাধান না হয় তাহলে যদি কারো কোনো রকমের দায় থাকে সে তার দায়িত্ব বহন করবে। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের পুলিশ বাহিনী আমরা 5টি লক্ষ্য নির্ধারণ করেছি। এর ভিতরে 1টি লক্ষ্য আমাদের ইন্টারনাল, বাকি 4টার সাথে জনগণ সম্পৃক্ত। 1 নম্বর যে লক্ষ্য, সেই লক্ষ্যটি হচ্ছে দুর্নীতিমুক্ত পুলিশি সেবা প্রদান। আপনাদের যদি কারো কোনো রকমের মামলা মোকদ্দমা জিডি অভিযোগ কোনো কিছুতে যে কোনো রকমের পুলিশের তরফ থেকে অনৈতিক কোনো দাবি আপনারা জানতে পারেন, তাহলে আমরা আপনাদের মোবাইলে ফোন করব প্রতিদিন সকালবেলা। আমরা এখন আমার যে অফিস আছে, এই অফিস থেকে আমার ইউনিট আছে, ইউনিট ওই সমস্ত জনগণকে আমরা ফোন করছি। যদি উনি আমাদেরকে বলেন যে হ্যাঁ আমাকে এই মামলা করতে পয়সা নেওয়া লেগেছে বা জিডি করতে আমি টাকা দিয়েছি, আমরা সাথে সাথেই ইনস্ট্যান্টলি আমরা বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করছি। এটা আপনাদের জ্ঞাতার্থে আমি বললাম, আপনারা জেনে রাখেন। আপনারা যখন আমাদেরকে জানাবেন সেটাই হচ্ছে সহযোগিতা। আর সুশাসনের প্রথম যে শর্ত সেটাই হচ্ছে দুর্নীতিমুক্ত প্রশাসন। এটা আমরা চাই, আমরা এটা করব এবং এর জন্য যা কিছু করার তাই কিন্তু আমাদের সদাশয় সরকার করবেন। দ্বিতীয় যে লক্ষ্যটি সেটা হচ্ছে নিপীড়ন এবং নির্যাতন মুক্ত পুলিশি সেবা। নিপীড়ন, নির্যাতন এবং হয়রানি মুক্ত পুলিশি সেবা। এখানেও যদি আপনারা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হন, অবশ্যই আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন, আমরা সেটারও ব্যবস্থা নিব। জনগণ যেন নিপীড়িত না হয়, যেন হয়রানি না হয়, এর জন্য আমাদের বিভাগের যিনি অভিভাবক আছেন মাননীয় আইজিপি মহোদয়, উনি অত্যন্ত শক্ত, অত্যন্ত কঠোর। সেটাও আমরা ইনশাল্লাহ করব। তৃতীয় যে জিনিসটি আছে সেটা হচ্ছে বিট পুলিশিং। কমিউনিটি পুলিশিং একটু বড় আকারের, বিট পুলিশিংটা আরো ছোট।
আরো বিট পুলিশিং এর সেবা মানে হচ্ছে আপনার দোরগোড়ায় পুলিশি সেবাটা পৌঁছে দেওয়া, সেটার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। এখানে প্রথম দিকে একটি কথা এসেছে, আরো কয়েকজন রিপিট করেছেন, কমিউনিটি পুলিশিং এর যে মিটিং হয় আইডিয়ার নেতৃত্বে, সেখানে পুলিশি প্রতিনিধি থাকেন না। তা আমি এখনই এটা বলে যাচ্ছি যে এটা ওসি অফিসার ইনচার্জ এনশিওর করবেন যে প্রতি মাসে যে সভাটি আইডিয়া করেন কমিউনিটি পুলিশিং ফোরাম সদস্যদেরকে নিয়ে, সেখানে ওই স্পেসিফিক সেই বিটের অফিসার এখানে অংশগ্রহণ করবেন। 3টা বললাম। 4 নম্বর হচ্ছে, 4 নম্বর লক্ষ্য হচ্ছে কি বললাম, প্রথমটা হচ্ছে দুর্নীতি মুক্ত, এরপরেরটা হচ্ছে নিপীড়ন নির্যাতন মুক্ত, এরপরেরটা বিট পুলিশিং, আর একটা হচ্ছে যে জবাবদিহিতা এবং জনকল্যাণ এনশিওর করা, জবাবদিহিমূলক জনসেবা সেটা এনশিওর করা, এটাও আমরা করব ইনশাল্লাহ। এর জন্যই, সবকিছুর জন্যই সবচেয়ে বেশি জরুরি যে জিনিসটি, সেটি হচ্ছে আপনারা যারা এলাকাবাসী, স্থানীয়, তাদের সহযোগিতা। যারা কমিউনিটি পুলিশিং এর সদস্য, যারা বিট পুলিশিং এর সদস্য, তারাই শুধুমাত্র সহযোগিতা করবেন তা না, সব জনগণ। এই মেট্রোপলিটন এলাকা, এই মহানগরীর নিরাপত্তার দায়িত্ব এই মহানগরীতে বসবাসকারী প্রত্যেকটি নাগরিকের। এখানে প্রত্যেক মাসে মাসে আইন শৃঙ্খলা মিটিং হয় ইউনিয়ন পরিষদ, সেখানে আগে পুলিশ থাকতো, এখন পুলিশ থাকে না। আমরা পুলিশ এখানে নিশ্চিত করতে হবে থাকা, আর সাথে সাথে কমিউনিটি পুলিশ ওই এলাকা যারা আছেন 2 জন সদস্য সেখানে থাকা, তারা জবাবদিহি দেবেন এই ইউনিয়ন পরিষদকে। ইউনিয়ন পরিষদকে তারা জবাবদিহি করলো, তারা কি করতেছে না করতেছে সেটা তারা জানলো। এটা করলে আরো সুবিধা হবে আমার বোধ হয়। হ্যাঁ, এটা নোট রাখেন। ওখানেও আমাদের যে সংশ্লিষ্ট অফিসার আছে তারা অংশগ্রহণ করবে, এই অংশগ্রহণ নিশ্চিত করতে হবে এবং আমাকে ফলো আপ দিতে হবে। দ্বিতীয় যে পয়েন্টস গুলো এসেছে এর ভিতরে হচ্ছে এখানে বাধাঘাট ব্রিজ আছে, এই ব্রিজটি আপনারা বিভিন্ন ধরনের সমস্যার কথা বলেছেন, চুরি, ছিনতাই, তারপরে বিভিন্ন ধরনের যে ইয়াং পিপলের বেলাল্লেপনা, এগুলো এই ব্রিজকে ঘিরেই হয়, এরকমটি বলেছেন। বাধাঘাট ব্রিজে একটি চেকপোস্ট হবে, এটা আগামীকাল সকাল থেকেই ওখানে একটা চেকপোস্ট স্থাপন করা হবে। বলেছেন আপনারা প্রবাসীদের জায়গা সংক্রান্ত সমস্যা থাকে, এর জন্য আমি আপনাদেরকে ইনফর্ম করতে চাই আমাদের থানায় একটা হেল্প ডেস্ক আছে। আপনারা থানায় হেল্প ডেস্কে যোগাযোগ করবেন এবং আপনাদের সমস্যার সমাধান হয় কি হয় না সেটা আমরা অবশ্যই দেখব। আরো একটি বিষয় হচ্ছে স্পেসিফিক্যালি প্রবাসীদের জন্য একটি হেল্প ডেস্ক পুলিশ কমিশনারের যে অফিস আছে, কার্যালয়, সেখানে আছে স্পেসিফিক্যালি প্রবাসীদের হেল্প ডেস্ক। সেখানে যেও আপনারা আপনাদের সমস্যার কথা বলতে পারেন, আমরা যথাসাধ্য চেষ্টা করব সেই সমস্যার সমাধান করার জন্য। কুমারগাঁও বাস স্ট্যান্ড, এখানের মাদক, জুয়া, অসামাজিক কার্যক্রম ইত্যাদি সম্পর্কে কথা হয়েছে। কুমারগাঁও বাস স্ট্যান্ডের মাদক, জুয়া, সামাজিক কার্যক্রম এর বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আমি আপাতত এতটুকুই বলতে চাই। আর আগামী মাসে আপনারা বলবেন যে এটা কি হলো, আপনারাই জানাবেন। যদি কোনো রকমের পরিবর্তন না হয়ে থাকে তাহলে বলবেন যে কিছু হয় নাই, আর যদি পরিবর্তন হয়ে থাকে সেটাও জানাবেন যে না, পরিবর্তন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ব্যাপারে যে কথাগুলো হয়েছে, আমি গতকালকে মাননীয় ভিসি মহোদয়, ওনার সাথে আমি
কথা বলেছি, এই সমস্যাগুলি উনি নিজেই উপস্থাপন করেছেন। কারণ সমস্যা হচ্ছে কোনো এক সময় কেউ বলেছেন যে 18 বছরের উপরে আর কারো কোনো রকমের যা খুশি তাই করতে পারো। রাতের বেলা একটা সান্ধ্য আইন আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে, এই বিশ্ববিদ্যালয়ে নাই। এই বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রেশন হলে, এটা আমি জানতাম না, এটা নাকি আজীবন এই সদস্য পদ থেকে যায়। হ্যাঁ, সেটা উনি আস্তে আস্তে কমিয়ে আনছেন। সব ইউনিভার্সিটিতে 4 বছর থাকে, এটাকে উনি 6 বছর এখন করেছেন। এটা গতকালকে আমার সাথে কথা হয়েছে ভিসি মহোদয়, এটা উনি 6 বছর করেছেন। আস্তে আস্তে যেটা সঠিক সেটাতেই নিয়ে আসবেন। তো এই বিশ্ববিদ্যালয়টা এক সময় নাকি একেবারে কি বলবো, বিচ্ছিন্ন একটা দেশের একটা অর্গানাইজেশনের মতোই ছিল। এগুলো সবকিছুই একটা অর্ডার, একটা ডিসিপ্লিনের ভিতরে আসবে, কিন্তু এর জন্য প্রয়োজন সময় দিতে হবে। আর ইতোমধ্যে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদেরকে সরকার আইন করে দিয়েছে, আইন প্রয়োগ করার জন্য আমরা আইন প্রয়োগ করব। হিজড়ার সমস্যার কথা বলা হয়েছে। এই তৃতীয় লিঙ্গ এটা একটা সামাজিক সমস্যা। এই সমস্যার সমাধান আমরা একেবারে এই লেভেলেই করে ফেলতে পারবো না। এটার জন্য পলিসি লেভেলের পলিসির প্রয়োজন আছে। সরকার চিন্তা করছে কিভাবে সমস্যার সমাধান করা যায়, সেটাও তাদের নলেজে আছে, তারা চেষ্টা করছে, নিশ্চয়ই কোনো একটা উপায় বের করে আনবে। আপাতত আমরা যেটা করতে পারি, আমার প্রতিটি থানাতেই একটা টিম করা হয়েছে 4 জন পুলিশ অফিসারের সমন্বয়ে। সেই টিমটাকে বলা হয় QRT, কুইক রেসপন্স টিম। আপনারা ফোন করবেন, 15 মিনিটের মধ্যে যে জায়গা থেকে ফোন আসবে, সেই যে PO বলে, প্লেস অফ অকারেন্স, সেখানে আমার পুলিশ 15 মিনিট হচ্ছে ম্যাক্সিমাম 15 মিনিটের ভিতরেই, যেখানে যেতে 5 মিনিট লাগবে 5 মিনিটের ভিতরেই পৌঁছাবে। এই QRT পৌঁছে যাবে এবং তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এরপরে এসেছে হচ্ছে চাঁদাবাজি, ইপটিজিং। চাঁদাবাজির ব্যাপারে আমি এখনই, এটা আমার বলা ঠিক হবে কিনা আমি জানি না, তারপরেও আপনারা যেহেতু এলাকাবাসী আমার সামনে আছেন, আমি তার বলে দিচ্ছি। আমার 2টা উইং আছে, একটা বলে CTSB স্পেশাল ব্রাঞ্চ, সিটি স্পেশাল ব্রাঞ্চ, আর একটা উইং হচ্ছে DB ডিটেকটিভ ব্রাঞ্চ। 2টা ব্রাঞ্চকেই দায়িত্ব দেওয়া হয়েছে চাঁদাবাজ এবং ইফতিজার এদের তালিকা তৈরি করার জন্য। এলাকা বেসিস এই তালিকা তৈরির কাজ ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। এই এলাকার যারা ইফতিজার, যারা চাঁদাবাজ, আপনারা চিনেন, আপনারা জানেন, দয়া করে পুলিশকে সহযোগিতা করেন। এই ধরনের যে সমাজের যে কি বলবো, সমাজের রোগ, এগুলোকে আমরা প্রতিহত করি, এগুলোকে আমরা শেষ করি। আপনাদের সহযোগিতা ছাড়া এটা সম্ভব হবে না। আমার CTSBর লোক, ডিবির যে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা এই আপনার জালালাবাদ এলাকার হয়তো অনেক চাঁদাবাজি টিজারকে চিনবে না। আপনারা যদি সহযোগিতা করেন তাহলে আমরা এই তালিকা তৈরি করে রাখব। এরপর আমাদের যে অভিযান, আমরা 2টা জিনিস করি, ইনভেস্টিগেশন করি এবং অপারেশন, 2টাই আছে আমাদের। আমরা মামলা হলে তদন্ত করি, এছাড়া আমরা অভিযান পরিচালনা করি। আমরা অভিযান তো আমাদের চলবেই, এটা আমরা বন্ধ করব। ইফতিজার, আপনারা তো, আমি প্রথমেই বলেছি যে পরিবার থেকে শিক্ষা দেন, আপনার সন্তানকে যেন ইফতিজার না হয়। প্রাতিষ্ঠানিক শিক্ষা দেওয়া হোক, তারা যেন ইফতিজার না হয়। আর আমার কাছে তো আমার অস্ত্র তো আমার কাছে আছেই, আইন প্রয়োগ করা। আমি এরপর যদি না শিক্ষা যদি না পায়, আমি তো আইন প্রয়োগ করব, তাদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ করব।
সম্মানিত চেয়ারম্যান মহোদয় এখানে প্রথমে খুব খুশি হয়েছেন এখানে নারীদের অংশগ্রহণ দেখে। আমিও অত্যন্ত আপ্লুত, অত্যন্ত খুশি যে এত নারীর প্রেজেন্স আমি অ্যাকচুয়ালি আশা করি নাই। এর জন্য ওনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের দেশের অর্ধেক হচ্ছে নারী আর অর্ধেক হচ্ছে পুরুষ। আমাদের যদি ম্যান পাওয়ার যেটাকে বলে জনবল যদি 100 জন হয়, 50 জন পুরুষ 50 জন নারী। এবং ক্লাস 7-এ পরে একটা মেয়ে স্কুলে যাওয়ার সময় ইপটিজ করলো, সে স্কুলে যাওয়া বন্ধ করে দিল। বা গাড়িতে চলাচল করার সময় কেউ ইপটিজ করলো বা ফিজিক্যালি অ্যাসল্ট, চেয়ারম্যান মহোদয় বলেছেন একটু আগে যে এখন তো আর ইপটিজ হয় না, এখন তো ফিজিক্যালি অ্যাসল্ট করা হয়, এবিউজ করা হয়। তো এগুলো যদি করে তাহলে কি হয়? আমরা কিন্তু সম্পদ হারাই, দেশের সম্পদ। স্কুলে যাওয়া বন্ধ করে দিল, কলেজে যাওয়া বন্ধ করে দিল। এই যে অমিত সম্ভাবনা বা অমূল্য সম্ভাবনা, এই মেয়েটি হয়তো কোনো এক সময় ডাক্তার হতো, ডাক্তার হয়েই আপনার এলাকাতেই ডাক্তারি করতে আসতো, আপনাদের রোগ বালাইয়ের সময় সে সেবা দিতে পারত। এই একটা ইপটিজার এই সম্ভাবনাটাকে ধ্বংস করে দিল। আমাদের 50% যে মহিলা জনবল, নারী, এদেরকে যদি আমরা কর্মক্ষম না করে অক্ষম করে ফেলি তাহলে আমাদের দেশের উন্নতি হবে? উন্নতি হবে না। একই সাথে একই রফতার বলে একই স্পিডে আমাদেরকে এগিয়ে যেতে হবে। 2021 সালের ভিতরে আমরা কিন্তু অলরেডি মধ্যম আয়ের দেশ। আমরা এসটিজি বলে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, এটা আমরা অ্যাচিভ করে ফেলেছি। এখন উন্নত দেশ হওয়ার আমাদের লক্ষ্য হচ্ছে 2041। আগামী 20 বছর 21 বছরের ভিতরে আমরা ওই লক্ষ্য অর্জন করতে চাই। এর জন্য প্রয়োজন জনগণের অংশগ্রহণ এবং সহযোগিতা। আমরা হচ্ছি সরকারের একটা অংশ, একটা উইং। সরকার কিন্তু আপনাদের একটা অংশ, উইং হচ্ছে আমরা এক্সিকিউটিভ, নির্বাহী। পলিসি মেক আমরা করি না, পলিসি মেকাররা পলিসি, সংসদে পলিসি বানান। আমরা শুধুমাত্র আইনও আমরা বানাই না, আমাদের জুডিশিয়ারি আছে, বিচারিক আদালত আছে, তারা আইন বানায়, আইন করেন, আইন প্রয়োগ করে। আমরা শুধু মাঠ লেভেলে আইনটা প্রয়োগ করি। আপনাদের সহযোগিতা ছাড়া আমরা এই আইন প্রয়োগে সফলতা পাব না। এই যে ইপটিজার বখাটে কিশোর গ্যাং যেটা বলতেছে, যারা বিপথে যাচ্ছে, চুল লাল করে কি টিকটক করে, এগুলো আমরা বন্ধ করার চেষ্টা করছি এবং আশা করছি এগুলোর পরিবর্তন আপনারা দেখতে পারবেন। এর জন্য প্রয়োজন সময় এবং আপনাদের সহযোগিতা। আরো কিছু কথা এসেছে, এর ভিতরে এসেছে হচ্ছে যানজটের কথা। ট্রাফিককে আমি সেন্সিটাইজ করার চেষ্টা করছি, কিছু কিছু পদক্ষেপ নিয়েছি, কিন্তু মানুষ পরিবর্তন পছন্দ করে না, ভয় পায়। পরিবর্তনের কথা বললেই তারা প্রতিরোধ করার জন্য চেষ্টা করে। আরো সমস্যা হচ্ছে তারা মনে করে যে তারা যেটা বোঝেন এটাই সঠিক, আমরা যেটা বলছি এটা ঠিক না, আমরা যেটা বুঝতেছি সেটাই সঠিক, এই রকম একটা ধারণা আছে। প্রতিরোধ করার জন্য তখন আমাদের যারা আমরা প্রশাসনে আছি তাদের উপরে রাজনৈতিক চাপ তারা প্রয়োগ করেন। তারা একটু চিন্তা করে দেখেন না যে সমাজের জন্য কোনটা ভালো। আমি একটা সাপোজ 20 ফিটের একটা রাস্তা, আমার গাড়িটার সাইজ হচ্ছে 12 ফিট সাইডে, তো এইটা আমি যদি একটু সাইড করে রাখি তাহলে কিন্তু পিছনের একটা গাড়ি যেতে পারে। এই জিনিসটা, এটা হচ্ছে সিভিক সেন্স।
সভ্যতার একটা অংশ হচ্ছে, সিভিলাইজেশনের একটা অংশ হচ্ছে সিভিক সেন্স। আপনার সেন্স থাকতে হবে। আমি রাস্তার মাঝখানে গাড়ি একটা দাঁড় করে রাখলাম, পিছনে আমার 1 মাইল কিলোমিটার আপনার যানজট লাগুক, আমার কি, আই ডোন্ট কেয়ার, আমি যাত্রী ওঠাবো, এটা কি ঠিক? তো ওই ড্রাইভার তো আমারই সমাজের অংশ, আমারই ভাই, আমারই সন্তান। এই সেন্স তো থাকতে হবে। যানজট আমরা দেখেছি, আমরা কাজ করেছি অতীতে। যানজট বাংলাদেশের এখন পর্যন্ত যেই পরিমাণ রাস্তা এবং রাস্তার ধারণ ক্ষমতা, তার থেকে যানবাহন কমই আছে। এরপরেও যানজট লাগে কেন? ওই শুধুমাত্র সিভিক সেন্সের অভাবে। একটা গাড়ি এরকম করে সাইড করে রেখে দিল, খালি মাথাটা, পিছনটা এরকম, যেতে তো পারতেছে না পিছন থেকে। এটা হয়, আপনারা দেখবেন। প্রত্যেকটা যারা এটার চালক, তারা যদি তাদের যদি সিভিক সেন্সটা ডেভেলপ করা হয়, যানজট আপনার থাকবে না। এর ভিতরে কিছু জিনিস আছে, আমি কিছু পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছি। ওই যে এটা বললাম, পরিবর্তন মানুষ পছন্দ করে না, আমি অ্যাপ্লাই করার চেষ্টা করছি, কিন্তু প্রতিরোধ, মিছিল, মিটিং, স্মারকলিপি এগুলি চলতেছে। বাট আমি আমার যে কাজটা, আমি তো বেআইনি কোনো কাজ করব না। আইনে যা আছে আমি তাই করব, আইনের মধ্য থেকেই করব। যতক্ষণ আইন আছে ততক্ষণ আমি আছি, আইন নাই আমিও নাই। ঠিক আছে? অনেকক্ষণ বক্তব্য দিলাম, সবার ধৈর্যচ্যুতি ঘটবে। আমি আর বিশেষ কিছু বলতে চাচ্ছি না। আবার আগামী মাসে আপনাদের সামনে আসব, আপনাদের কথা শুনবো এবং সমস্যার সমাধান হয়েছে কিনা সেই সম্পর্কে জানবো, এবং আপনাদের সবার মঙ্গল কামনা করছি, সুস্বাস্থ্য কামনা করছি। করোনা একটা প্যান্ডেমিকের ভিতর দিয়ে আমরা যাচ্ছি, আমরা সবাই যেন সুস্থ থাকি। এখন আবার করোনার প্রকোপ বাড়ছে, সবাই আপনারা সাবধানে থাকবেন। এটা প্রাণঘাতী একটা ভাইরাস, সুতরাং এটাকে প্রতিহত করতে হবে আমাদের। হ্যাঁ, নো মাস্ক নো সার্ভিস, এটা কিন্তু সরকারের নির্দেশ। কেউ মাস্ক পরবেন না, কেউ সার্ভিস পাবেন না। হ্যাঁ, অফিস আদালতেও কিন্তু আপনাদেরকে প্রবেশ করতে দেওয়া হবে না। সুতরাং এটার ব্যাপারেও আপনারা সচেতন থাকবেন, অন্যদেরকেও সচেতন করবেন। নিজেরা ভালো থাকেন। এই এলাকাবাসীর আমি সুস্বাস্থ্য, সুন্দর জীবন কামনা করছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। বাংলাদেশ চিরজীবী হোক। প্রিয় দর্শক, দেখলেন সবাই একটু ধৈর্য ধরে বসুন, আমরা অনুগ্রহ করে সবাই একটু বসুন, একটু নাস্তার ব্যবস্থা করা আছে, একটু কাইন্ডলি বসুন। আশা করি এখান থেকে বুঝলেন আপনারা যারা আপ্যায়নের ব্যবস্থা আছে, একটু বসুন কাইন্ডলি। তুমি থাকো 4 নম্বর, থ্যাংক ইউ।